আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছু বন্ধুরা, তোমরা সবাই অ্যাড হয়ে যাও। আজকে একটা ধামাকা ক্লাস হবে। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা সবাই অ্যাড হয়ে যাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও। আমরা আজকে একটা সুপার ক্লাস করব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার? সবকিছু দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার? আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের মেডিকেল ইউনিভার্সিটি আর হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ, সবার জন্য আমরা কম্বিনেশন একটা ব্যাচ চালু করলাম, যেখানে হচ্ছে তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি সহ মেডিকেল অন্যান্য ইউনিভার্সিটি একটা কোর্সে সম্পূর্ণ হয়ে যাবে। আর আজকে যে তোমাদের সাথে আমি ক্লাস নিব, এটা হবে কি আমাদের সাথে তোমার বলতে পারো, তোমরা লিখিত নিতে পারো যে এখান থেকে 100% এখান থেকে কমন চলে আসবে। আমি যা পড়াবো তাই আসবে। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ। তো আমার বায়োলজি নিয়ে আজকে 3 থেকে 4 বছর আমার ক্লাস চলতেছে, আমি বায়োলজি ক্লাস নিচ্ছি। এই জন্য আমি জানতে পারি বা বলতে পারি যে কোন জায়গা থেকে বায়োলজি প্রশ্নটা আসতে পারে, কি আসতে পারে। এটা মানে বলা যায় একবার পানির মতো স্বচ্ছ। এই গতবার তোমাদের যে ঢাকা ইউনিভার্সিটি যে 15টা প্রশ্ন আসছিল এমসিকিউ, আমি যা বলছিলাম বা আমার নিজের লেকচার আছে, ওই লেকচারে 15টাই কমন আসছে। কেমন? তো যাই হোক, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে পারি। আজকের ক্লাস হচ্ছে কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো থাকতেছে ওইটার রুটিন। কখন কোনটা হবে? শুক্রবার তো তোমরা পদার্থবিজ্ঞান ক্লাস করছো, আজকে জীববিজ্ঞান, কালকে রসায়ন, তারপর উচ্চতর গণিত। এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের কোর্স ফি, মাত্র 1750 টাকা। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবা শেষ পর্যন্ত। ইভেন হচ্ছে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে। আচ্ছা আসো, আমরা আজকে যে অধ্যায়টা পড়বো, তোমরা সবাই এটা সম্পর্কে হয়তো জানো যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটা জন্য আগে মনে রাখবা যে বায়োলজি এখানে কিছু পড়া আছে, বায়োলজিক্যাল কিছু টার্ম বা বায়োলজি যে কিভাবে আসছে কিভাবে হচ্ছে এটা নিয়ে কিছু পড়া আছে। তো এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন বায়োলজি, যেমন শব্দটা বলতে চাই বায়োলজি, কেমন? এটা কোথা থেকে আসছে? বায়োস প্লাস লগোস, এটা তোমরা সবাই জানো। কেমন? বায়োস প্লাস লগোস, বায়োলজি। বায়োলজি হচ্ছে জীবন, এটা জীবন সম্পর্কিত বিদ্যা, জীববিদ্যা। তো এই যে বায়োলজি শব্দটাকে প্রবর্তন করেন, তোমরা একটু একটু বলবা বায়োলজির জনককে, আর বায়োলজি শব্দটা, এই শব্দটাকে প্রবর্তন করেন, এটা একটু তোমরা বলবা। বায়োলজির জনককে আর বায়োলজি শব্দটাকে প্রবর্তন করেন। আচ্ছা, বায়োলজি যে বর্তমান অনেকগুলো ব্রাঞ্চ আছে বা অনেকগুলো শাখা প্রশাখা আছে, এই বায়োলজি একদিনে হয় নাই। অনেকে অনেক এই সম্পর্কে লেখালেখি করছে, গবেষণা করছে। তার মধ্যে তোমাদের মাত্র 3টা বই পড়তে হবে। অনেক কিছু পরীক্ষায় তোমরা দেখবা যে লেকচার শিট বই দিয়ে অনেক কিছু আছে, কিন্তু আমাদের এত কিছু পড়া লাগবে না। আমাদের পড়তে হবে কম, তবে জানতে হবে বেশি। কি কি আসবে আমাদেরকে আগে এটা আইডেন্টিফাই করতে হবে। কেমন? তো আসো, আমাদের এখানে আছে একটা আছে এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, ইনটু প্ল্যান্টস। এটা লেখছে কে? থ্রিওপ্লাস্টার্স, থ্রিওপ্লাস্টার্স। এটা আসে। আরেকটা আসে সিস্টেমা নেচার, সিস্টেমা নেচার। এটা কে লিখছে? ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। আরেকটা আছে অরিজিন অফ স্পেসিস, অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা কি লিখছে? ডারউইন। ডারউইন। কেমন? তো এই 3টে বই তোমাদেরকে পড়তে হবে। যে এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এটা লিখছে থ্রিওপ্লাস্টার্স, যিনি বোটানি সম্পর্কিত লিখছে, উদ্ভিদ সম্পর্কিত। সিস্টেমা নেচার, ক্যারোলাস লিনিয়াস। তারপর হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা লিখছে কে? ডারউইন। এই 3টে আমাদেরকে একটু পড়তে হবে। কেমন?
আচ্ছা, এরপরে আসো যেটা আমাদেরকে পড়তে হবে যে বিভিন্নতা, প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন বিভিন্নতা কেন হয়? বেসিক্যালি বিভিন্নতা হয় দেখো, যে আমরা একই প্রজাতি বা আমরা সব মানুষ, কিন্তু আমাদের মধ্যে ভ্যারিয়েশন আছে। যেমন কেউ খাটো, কেউ লম্বা, কেউ কালো, কেউ সুন্দর, এক একজন এক এক রকম। এই ভ্যারিয়েশনটা কেন হয়? কারণ আমাদের জিনের পার্থক্য আছে, জিনগত ভ্যারিয়েশন বা জিনগত বৈচিত্র্যতা। তাহলে আমাদের যে বিভিন্নতা বা বৈচিত্র্যটা তিন কারণ হয়। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্যতা। এখন জিনগত বৈচিত্র্যতা কোথার মধ্যে হয়? একই প্রজাতির মধ্যে। মনে রাখবা, জিনগত বৈচিত্র্যতা হয় একই প্রজাতির মধ্যে। পরীক্ষায় এভাবে আসতে পারে যে একই প্রজাতির মধ্যে কি ধরনের বৈচিত্র্যতা দেখা যায়। একই প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে হয় কি জিনগত বৈচিত্র্যতা। এবার আসো তোমার, ধরো আমরা একই প্রজাতি, একটা পপুলেশন, পপুলেশন বলতে কি বোঝায়? অনেকগুলো প্রজাতি যখন একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় বসবাস করবে তাকে বলে পপুলেশন। এখন আসো একটা পপুলেশনের মধ্যে, যেমন আমাদের একটা পপুলেশন আমরা চিন্তা করতে পারি, এখানে কি থাকে? গরু থাকবে, ছাগল থাকবে, তোমার মহিষ থাকবে, কুকুর থাকবে, বেড়া থাকবে, আমরা থাকবো, অনেক প্রজাতি থাকে। তো এই যে আমাদের মধ্যে ভ্যারিয়েশন, গরু ছাগলের মধ্যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা কেন হয়? প্রজাতিগত বৈচিত্র্যতা। এরা প্রজাতি ভিন্ন, এই জন্য এদের মধ্যে বৈচিত্র্যতা দেখা যায়। এটাকে বলে প্রজাতিগত বৈচিত্র্যতা। তার 2 নাম্বার হচ্ছে আমাদের প্রজাতিগত বৈচিত্র্যতা। প্রজাতিগত বৈচিত্র্যতা। এখন 3 নাম্বার আসো। 3 নাম্বার হচ্ছে দেখো, পুকুরে এক ধরনের তুমি ইকোসিস্টেম দেখবা, উপরে আরেক ধরনের ইকোসিস্টেম। মরুভূমিতে এক ধরনের ইকোসিস্টেম, তুন্দ্রা অঞ্চলে আরেক ধরনের ইকোসিস্টেম। এই যে ইকোসিস্টেমের কারণে, তাদের বাস্তুসংস্থানের কারণে খাবার, তাদের খাদ্যাভ্যাস, চলাফেরা সবগুলো পরিবর্তন দেখা যায়, সবগুলো বৈচিত্র্যতা দেখা যায়। এটাকে বলে বাস্তু সংস্থানগত বৈচিত্র্যতা। বাস্তু সংস্থানগত বৈচিত্র্যতা। বৈচিত্র্যতা। তো আসো, এখানে যেটা বলতে গেছিলাম তোমাদের, এখানে আমাদের 3 ধরনের বৈচিত্র্যতা পাওয়া যায়। একটা হচ্ছে জিনগত, 2 নাম্বার হচ্ছে প্রজাতিগত, 3 নাম্বার হচ্ছে বাস্তু সংস্থানগত। তো এখানে যেটা তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওটা হচ্ছে কি, জিনগত বৈচিত্র্যতা একই প্রজাতির মধ্যে হয়। আচ্ছা, গেল। এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে, তোমরা আসো, আমাদের ফাইলাম বা পর্ব, পর্ব অনেকগুলো আছে। তার মধ্যে কিছু আছে মেজর ফাইলাম, কিছু আছে মাইনর ফাইলাম। মেজর ফাইলাম কাকে বলে? মাইনর ফাইলাম কাকে বলে? মেজর ফাইলাম হচ্ছে যেটা প্রকৃতিতে অনেক বেশি পাওয়া যায় এবং আমাদের মানব জীবনে এটা ভূমিকা অনেক বেশি, তাকে বলে কি? মেজর ফাইলা। মেজর ফাইলা বেসিক্যালি হচ্ছে 9টা। আর মাইনর ফাইলা কাকে বলে? যেটা সংখ্যা অনেক কম এবং আমাদের জীবনে এদের প্রভাব অনেক কম, তাকে আমরা বলি মাইনর ফাইলা। মাইনর ফাইলা কেমন? কাইনোরহাইন্সা, রটিফেরা, টেনোফোরা, এগুলো হচ্ছে মাইনর ফাইলা। এগুলো নিয়ে আমাদের আপাতত চিন্তার ব্যাপার না, আমাদের হচ্ছে মেজর ফাইলা গুলো নিয়ে আমাদের চিন্তার ব্যাপার। কেমন? তাই মেজর ফাইলা হচ্ছে কয়টা? 9টা। কি কি? ফরিফেরা, নিজারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থোপোডা, আর্থোপোডা, একাইনোডার্মাটা, তারপর হচ্ছে করডাটা। আমরা আস্তে আস্তে এটা পড়বো। এই যে 8টা আছে, এই 8টা কি? অমেরুদণ্ডী। আর 9 নাম্বার করডাটা যেটা, এটা হচ্ছে মেরুদণ্ডী। অমেরুদণ্ডী মানে কি? এদের 9টা কর্ড থাকে না, আর বাকি যে করডাটা, এটা 9টা কর্ড থাকে। কেমন? আসো আমরা এটা আস্তে আস্তে যে এগুলো বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিব, কি কি পরীক্ষা আসে। কেন অনেক ধরনের তুমি বৈশিষ্ট্য পাবা, যে বৈচিত্র্যতা বা এদের শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করতে পারি, আকারের ভিত্তিতে করতে পারি, এদের পৌষ্টিক নালের উপর ভিত্তি করে করতে পারি, তারপর হচ্ছে প্রান্তিকতার উপর ভিত্তি করে করতে পারি, প্রতিসাম্যতার উপর ভিত্তি করে করতে পারি, সিলেমের উপর ভিত্তি করে করতে পারি। অনেক পড়া আছে, আমার এখানে এত বেশি পড়তে হবে না ভাই, আমার যেটা পরীক্ষা আসে ওইটাই পড়তে হবে, বাকিগুলো পড়ার দরকার নাই। কেমন? তো এখানে যেটা আমি আগে যেটা বলি, পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে আমরা এটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারাজোয়া, যেটার মধ্যে পৌষ্টিক নালী থাকে না, এটা হচ্ছে শুধু পলিপেরা, প্যারাজোয়া। প্যারাজোয়া।
আর বাকি সবগুলাতে পৌষ্টিক নালী থাকে, বাকি লিঞ্জারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা সবগুলাতে পৌষ্টিক নালী থাকে। এই জন্য সবগুলোকে আমি কি বলবো? এন্টেরোজোয়া। তাহলে এখান থেকে শুরু করে এই সবগুলা হচ্ছে কি এন্টেরোজোয়া। এন্টেরোজোয়া। এটা একবার পরীক্ষায় আসছিল যে নিচের কোনটি প্যারাজোয়া। এটা হবে পলিপেরা পর্বে যে প্রাণী বা পলিপেরা পর্বটা হচ্ছে পুরোটা প্যারাজোয়া, বাকি সবগুলো হচ্ছে এন্টেরোজোয়া। এতে কি থাকে? পৌষ্টিক নালী থাকে। এবার আসো সিলমের উপর ভিত্তি করে সবচেয়ে বেশি যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে সিলম। সিলম কাকে বলে? সিলম হচ্ছে আমাদের দেহের গহ্বর, এবং হচ্ছে পৌষ্টিক নালী মাঝখানে যে গহ্বর থাকবে, দেহের গহ্বর এবং পৌষ্টিক নালী মাঝখানে। পৌষ্টিক নালীর মাঝে যে গহ্বর থাকবে তাকে বলে কি সিলম। এখন আসো আমাদের দেহে যদি ত্রিস্তরী হয়, ত্রিস্তরী আমরা কি দেখি? প্রথমটা হচ্ছে আমাদের কি এন্ডোডার্ম, মেসোডার্ম, এটা হচ্ছে অ্যাক্টোডার্ম। তাহলে এন্ডোডার্ম, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম। এখন আসো যদি তোমার এই যে আমাদের অ্যাক্টোডার্ম আর মেসোডার্ম নিয়ে আমাদের কোনো কথা নাই, এখানে একটা ফাঁকা গহ্বর আছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ধারা নাই। আমাদের চিন্তা হচ্ছে কি মেসোডার্ম এবং হচ্ছে অ্যাক্টোডার্মের মাঝখানে চিন্তা করা। এইখানে যদি তোমার গহ্বর থেকে যায়, এটা যদি গহ্বর ফাঁকা গহ্বর থাকে এটাকে আমরা বলবো সিলম। এই যদি ফাঁকা গহ্বরটা থাকে তখন বলবো সিলম, এবং এখানে একটা আবরণ থাকবে যেটা বলে পেরিটোনিয়াম আবরণ। কি বলে? পেরিটোনিয়াম আবরণ থাকবে। এবং এই যে এন্ডোডার্ম আর মেসোডার্ম এর মাঝখানে যদি ফাঁকা গহ্বর থাকে তাকে আমরা বলবো সিলম। তাকে বলবো কি? সিলম। আর যদি না থাকে, এটা যদি এরকম মাংস দিয়ে পূর্ণ থাকে, তাকে আমরা বলবো কি? অ্যাসিলম। মানে এখানে সিলম নেই, এটাকে বলবো অ্যাসিলম। ল্যাটিন এ অর্থ হচ্ছে না, ল্যাটিন এ অর্থ হচ্ছে কি? না। তো আসো যদি এখানে মাংস দিয়ে পূর্ণ থাকে তাকে বলবো কি? অ্যাসিলোমেট। এটা সবচেয়ে বেশি তোমাদের প্রশ্নে আসে, মনে রাখবা। পলিপেরা থেকে প্লাটিহেলমিনথেস এগুলা সবগুলা অ্যাসিলোমেট, মানে এগুলা কোনো সিলম নেই, এগুলা সবগুলো হচ্ছে অ্যাসিলোমেট। পরীক্ষা আসে নিচের কোনটি অ্যাসিলোমেট, নিচের কোনটি ইউসিলোমেট, নিচের কোনটি সুডোসিলোমেট। এখন যদি তোমার মনে হয় যে এখানে কোনো গহ্বর কিন্তু নাই, এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু কোনো গহ্বর নেই, কিন্তু মনে হচ্ছে যে কিছুর মতো গহ্বরের মতো মনে হচ্ছে, উপরেও কিন্তু পেরিটোনিয়াম আবরণ নাই, তাই একটা ছদ্ম মনে হচ্ছে সিলমের মতো কিন্তু সিলম না, তাহলে এটা কি? এটা ছদ্ম সিলম, এই জন্য বলে সুডোসিলোমেট। এই যে নেমাটোডা পর্বটা এটা হচ্ছে সুডোসিলোমেট, সুডোসিলোমেট। আর বাকি সবগুলা ইউসিলোমেট, বাকি সবগুলা ত্রিস্তরী হবে, এবং এখানে কি থাকবে? সিলম থাকবে, এবং এখানে সিলম থাকবে। এন্ডোডার্ম এবং মেসোডার্ম মাঝখানে ফাঁকা গহ্বর থাকবে, এটা হবে সিলম। তাহলে নেমাটোডার পরবর্তী মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত সবগুলো কি হবে? সিলোমেট। সবগুলো কি হবে? সিলোমেট হবে। এই সবগুলো কি? সিলোমেট বা ইউসিলোমেট। ইউ মানে প্রকৃত, ইউসিলোমেট। এটা তোমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসে। কেমন? এটা হচ্ছে ইউসিলোমেট। গেল এবার কিসের উপর ভিত্তি করে করা যায়? প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা বলতে কি বোঝায়? সাম্যতা মানে সমান, সাম্যতা মানে কি? সমান। এখন আমি একটা প্রাণীকে সমান কত ভাগে ভাগ করতে পারবো, এটা হচ্ছে তার প্রতিসাম্যতা। যেমন একটা প্রাণী এরকম গোল, আমি এটাকে চাইলে যে কোনো দিকে সমান 2 ভাগে ভাগ করতে পারবো, যে কোনো দিকে পারবে, এই জন্য এটা বলে গোলীয় প্রতিসাম্য। কি বলে? গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য। এটা উদাহরণ কি কি? উদাহরণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট: বল বক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। গোলীয় প্রতিসাম্য গেল। এখন আসো অরীয় প্রতিসাম্য। অরীয় বলতে কি? যেমন ধরো একটা প্রাণী হচ্ছে এমন, হ্যাঁ, একে আমি ছেলে সমান এই সমান 2 ভাগে ভাগ করতে পারবো, আবার এদিকেও 2 পাশে ভাগ করতে পারবা, মানে একটা প্রাণী এরকম গোল, তুমি ছেলে এটাকে এইদিকেও সমান 2 ভাগে ভাগ করতে পারবা, যেহেতু এটা এরকম থাকবে। কেমন? এইদিকেও করা যায়, এইদিকেও করা যায়। তাহলে একটা প্রাণীকে সমান 2 অংশ কত ভাগে ভাগ করা যায়? যদি অনেকগুলো ভাগে ভাগ করা যায় তাকে বলি অরীয় প্রতিসাম্য। কি বলে? অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য। বেশিরভাগ নিডারিয়া পর্বের প্রাণীগুলা কি? অরীয় প্রতিসাম্য। যেমন হাইড্রা, জেলিফিশ,
জেলিফিশ, সি অ্যানিমন। বেশিরভাগ নিজারিয়া পর্বের প্রাণীগুলো পরীক্ষায় এমনও আসতে পারে যে নিচের কোন পর্বের প্রাণী অরীয় প্রতিসাম্য, তাহলে হচ্ছে বেশিরভাগ নিজারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে অরীয় প্রতিসাম্য। এখন আসো দ্বি অরীয়। এটা কেমন? ধরো এই একটা প্রাণীকে আমি চাইলে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, কিন্তু এটা একজোড়া উপাঙ্গ আছে, একজোড়া ডানা আছে, একজোড়া উপাঙ্গ থাকতে পারে। তখন আমি চাইলে এটাকে শুধু সমান এইদিকে একটা ভাগ আর এইদিকে একটা ভাগ করতে পারবো, সমান মাত্র দুইটি অংশে ভাগ করতে পারবো। এই জন্য এদেরকে বলে কি? দ্বি অরীয় প্রতিসাম্য। এটা কি? ট্যানোফোরা পড়বে একটা প্রাণী, ট্যানোফোরা, নাম হচ্ছে সিওপ্লানা। আচ্ছা, ট্যানোফোরা পড়বে কেমন? ট্যানোফোরা এক ধরনের মাইনর ফাইলাম। আচ্ছা, গেল দ্বি অরীয় প্রতিসাম্য। এবার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। বেশিরভাগ প্রাণী কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যেমন মানুষ থেকে শুরু করে মানুষ প্রজাপতি বেশিরভাগ হচ্ছে তোমার কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যেমন তোমার মলাস্কা সবগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধুমাত্র গ্যাস্ট্রোপোডা ব্যতীত। তো বেশিরভাগ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবার অপ্রতিসাম্য, যেটা কোনো ভাগে ভাগ করা যায় না, অপ্রতিসাম্য। কোনো দিকে তুমি সমান দুই ভাগে ভাগ করতে পারবে না, যেমন কি একটা শামুক, পাইলা গ্লোবোজা, গ্যাস্ট্রোপোডা, কেমন? পাইলা গ্লোবোজা, গ্যাস্ট্রোপোডা পর্বের প্রাণী। আর হচ্ছে কি ক্লিওনা সেলাটা, এটা হচ্ছে স্পঞ্জ। পলিপেলা যে পর্বের প্রাণীগুলো, এগুলা কি শাখান্বিত, এরকম এদিকে অনেকগুলো শাখা থাকে, যার কারণে তুমি সমান দুই ভাগে ভাগ করতে পারবা না। এই জন্য বেশিরভাগ পলিপেলা বা স্পঞ্জ গুলা কি হয়? অপ্রতিসাম্য, সমান দুই ভাগে থেকে ভাগ করা যায় না। আচ্ছা, এখান থেকে আমাদের যে মূল পড়াগুলা এগুলা প্রায় শেষ। তাহলে এখানে কি আসবে? তোমার সিলোম আসতে পারে, প্রতিসাম্যতা আসতে পারে, আর হচ্ছে পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে আমরা এটাকে কত ভাগে ভাগ করতে পারি। তারপর হচ্ছে নটোকর্ড বললামই যে 1 থেকে 8 পর্যন্ত এদের কোনো নটোকর্ড থাকবে না, অমেরুদণ্ডী। আর নবম যে পর্বটা ওটা হচ্ছে কি নটোকর্ড থাকবে, ওটা কর্ডেট বা মেরুদণ্ডী প্রাণী। গেল। এখন আসো আমাদের যে মূল 9টা পর্ব, আমরা এটা নিয়ে ডিটেইলস পড়ালেখা করতে হবে। এখন এখানে প্রচুর ইনফরমেশন আছে, তুমি কি পড়বা কি পড়বা না এটাই তোমাকে জানতে হবে, কেমন? তো প্রথম যে পর্বটা ওটা হচ্ছে কি পরিফেরা। এর নাম থেকে তুমি বুঝতে পারবা পরি মানে 4, পরি মানে কি 4, আর ফেরা মানে ফেরি, পর মানে ছিদ্র, ফেরি মানে বহন করা। এখন আসো, একটা প্রাণী যদি ছিদ্র গ্রহণ করে, অনেকগুলো ছিদ্র, একটা না অনেকগুলো ছিদ্র গ্রহণ করতেছে, তাহলে এটা কি হবে? ছিদ্রাল প্রাণী। এটা কি প্রাণী? ছিদ্রাল প্রাণী। এখন একটা কথা তোমরা চিন্তা করতে পারো, যেমন ধরো একটা মানুষকে অনেকগুলো গুলি করা হয়েছে, তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন মানে ছিদ্র হয়ে গেছে। এখন কি সে কি নিজে চলতে পারবে, নাকি কোনো কিছুর দেহ লেপ্টে থাকবে? অবশ্যই সে কি করতে পারবে? নিজের মধ্যে চলাচল করতে পারবে না, অনেকগুলো ছিদ্র তার শরীরে হয়ে গেল। সে কারোর সাথে এভাবে লেপ্টে থাকবে বা কাউকে ধরে সে বেঁচে থাকতে চাইবে। এই জন্য এটা কি হয়? নিশ্চল। যেহেতু দেহে অনেকগুলো ছিদ্র, এই জন্য এটা কি হয়? নিশ্চল। এখন সেটা দেহের গঠনটা আমি একটু দেখাই। দেহের গঠন হচ্ছে এমন। এমন আচ্ছা, আসো এই যে এদের দেহটা অনেকগুলো ছিদ্র, এই যে ছিদ্র এগুলো হচ্ছে নালীপথ। নালীপথ দিয়ে কি করে? পানি প্রবেশ করে। পানি সহ যখন পানি প্রবেশ করবে তখন খাদ্য এবং শুক্রাণু প্রবেশ করে। তো এই যে অনেকগুলো নালীপথ আছে, এগুলো বলে অস্টিয়া। তাহলে এর দেহে কি পাওয়া যায়? অস্টিয়া পাওয়া যায়। অস্টিয়া ছিদ্রপথ, যেখান দিয়ে পানি প্রবেশ করবে, পানি এবং খাদ্য এগুলো প্রবেশ করবে। করার পরে দেখো এই যে
তোমার পরিপেরা বা প্রাণী, এটাকে স্পঞ্জ বলে। কি বলে? স্পঞ্জ, স্পঞ্জ বলে। এখন আসো সবগুলো, ধরো এখানে একটা নালীপথ আছে এইভাবে, সবগুলো সে এই বৃহৎ একটা গহ্বরে মিলিত হবে, সবগুলোই বৃহৎ গহ্বরে মিলিত হয়। মনে রাখবা বায়োলজিতে সিল মানে গহ্বর, এই যে সিলম গহ্বর, সিল মানে হচ্ছে গহ্বর, COEL, সিএল মানে হচ্ছে গহ্বর। তাহলে এখানে স্পঞ্জের মধ্যে বড় একটা গহ্বর বা সিল পাওয়া যায়, এটাকে বলে স্পঞ্জ সিল। কি বলে? স্পঞ্জ সিল বলে, স্পঞ্জ সিল বলে। এখন আসো, যখন এখানে পানি প্রবেশ করলো, তা খাবারে প্রবেশ করলো, এরপর অতিরিক্ত পানি বা বেশিরভাগ পানি বের হয়ে যাবে এই বড় একটা নালীপথ দিয়ে, এটাকে বলে কি? অস্কুলাম। এটাকে কি বলে? অস্কুলাম, অস্কুলাম। এবার আসো, এদের এইখানে যে ধরনের একটা কোষ পাওয়া যায়, এই যে কোষ পাওয়া যাচ্ছে, কেমন? এই যে কোষগুলা, এগুলা বলে কি? কোয়ানোসাইট কোষ। কি কোষ? কোয়ানোসাইট কোষ। এগুলা কি করতে পারে? সংকুচিত প্রসারিত হতে পারে। সংকুচিত প্রসারিত হয়ে পানি এখানে প্রবেশ নিয়ন্ত্রণ করে। কেমন? এই যে কোষগুলো, এগুলা বলে কি? কোয়ানোসাইট। প্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ থাকে। তাহলে এদের দেখে কি পাইলাম আমি? কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট। তারপর আসো, এই যে এদের দেহ মূল বডিতে গঠিত হয়েছে, এদেরকে বলে কি? টিস্যু, কোষীয় মাত্রার প্রাণী। মাত্র কোষ থাকে, কোনো টিস্যু গঠিত হয় না। তাও কোষগুলো কি হয়? এই যে একটা থেকে একটা কত দূরে দূরে, সেপারেট সেপারেট, হ্যাঁ, অনেক দূরে দূরে সেপারেট। এই জন্য বলে কোষীয় মাত্রার প্রাণী। এরা কি মাত্রার প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী। এবং কোষগুলো ডিলা ডালা থাকে। কোষগুলো কি থাকে? ডিলা ডালা থাকে। এরা কোষীয় মাত্রার প্রাণী। কি মাত্রার প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী। কথা ক্লিয়ার? এটা কোষীয় মাত্রার প্রাণী। এখন হচ্ছে একটা কথা, এই যে কোষগুলো গঠিত হয়েছে, এটা এই যে দেখো একটা, এই যে এটা কাটার মতো মনে হয় না? কাটার মতো। স্পিকিউ, দেহ গঠিত কি দিয়ে? স্পিকিউল নামক প্রোটিন দিয়ে। এটাকে বলে স্পিকিউল। কি পাওয়া যায়? স্পিকিউল। বা এই যে তোমার এগুলো স্পঞ্জ বা অ্যামিবার মতো দেখাচ্ছে, স্পঞ্জ বা স্পঞ্জিন নামক প্রোটিন বা স্পিকিউল দিয়ে দেহ গঠিত। তাই দেহ কি, আমরা কি পেলাম? অস্কুলাম পাওয়া যায়। এই যে বড় গহ্বর, এটাকে বলে অস্কুলাম। এখান থেকে পানি বের হয়ে যাবে। ছিদ্রাল প্রাণী, এই যে অনেকগুলা গহ্বর, ছিদ্র ছিদ্র, এই জন্য ছিদ্রাল। নিশ্চল, যেহেতু তার দেহটাই ছিদ্র, তাই সে নড়াবেড়া করতে পারবে না। নিশ্চল কার সাথে লেগে থাকবে, সে একটা নিশ্চল, অন্য কোনো কার সাথে লেগে সে সাঁতার কাটবে। কেমন? তারপর হচ্ছে কোয়ানোসাইট পাওয়া যায়, বললাম এখানে প্লাজেলা যুক্ত কি হয়? কোয়ানোসাইট পাওয়া যায়। তারপর হচ্ছে কি? অস্ট্রিয়া থাকে, এই যে ছিদ্রপথ যেখান দিয়ে পানি প্রবেশ করে, এগুলাই কি বলে? অস্ট্রিয়া বলে। স্পঞ্জোসিল, এই যে বড় একটা গহ্বর, এটাই কি বলে? স্পঞ্জোসিল গহ্বর, এই জন্য বলে স্পঞ্জোসিল। এখন আসো, কোষীয় মাত্রার প্রাণী, মাত্র শুধুমাত্র কোষ দিয়ে গঠিত, এই জন্য বলে কোষীয় মাত্রার প্রাণী। স্পিকিউল, স্পিকিউল এই যে কাটার মতো, স্পিকিউল দিয়ে দেহ গঠিত বা স্পঞ্জিন নামক প্রোটিন দিয়ে দেহ গঠিত। ব্যাস, এদের পড়া শেষ। এখন এদের উদাহরণ কি দেওয়া যায়? স্পঞ্জিলা লোকাস্ট্রিস, স্পঞ্জিলা লোকাস্ট্রিস। এটা কি দেওয়া যায়? ক্লিওনা সেলাটা, সেলাটা। এই দুটো পড়লে না? কেমন? আচ্ছা, গেল। তাহলে পরিপেরা সম্পর্কে আমাদের এর বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না, জাস্ট এতটুকু পড়লেই হবে। নালীতন্ত্র থাকে এদের, তারপর হচ্ছে এদের কি থাকে? অস্কুলাম থাকে, ছিদ্রাল প্রাণী, কোয়ানোসাইট, নিশ্চল, অস্ট্রিয়া, স্পঞ্জোসিল, স্পিকিউল, কোষীয় মাত্রা প্রাণী, স্পঞ্জিন। এখন যদি তোমাদের মনে হয় না এখানে আবার শর্ট টেকনিক লাগবে, শর্ট টেকনিক আমি পড়াতে চাই না। কেন? কারণ হচ্ছে কি, এমন হয় যে পরীক্ষা হলে আমার শর্ট টেকনিক মনে আছে, কিন্তু এটা শর্ট টেকনিক কেন পড়লাম এটা মনে থাকে না। তবুও বলে দেই, যেমন ধরো তোমাদের এক বন্ধু, তার গার্লফ্রেন্ড নাম হচ্ছে নীলা। এখন যার গার্লফ্রেন্ড, বুঝছো, সে কি করে? স্বপ্নে দেখে কিসের মতো? গার্লফ্রেন্ডকে দেখে কিসের মতো? পরীর মতো। গার্লফ্রেন্ড মনে হয় যে পরী। হ্যাঁ, নীলা, নীলা হচ্ছে কিসের মতো? পরীর মতো, পরী। কেমন? সে কোথায় আসলো? স্বপ্নে। একটা গান আছে না, বন্ধু তুমি স্বপ্নে আসলে কিন্তু বাস্তবে আসলে না। তখন সে বললো, নীলাপরি স্বপ্নে কেন আসলে, বাস্তবে আসলে না। নীলাতে কি? নালীতন্ত্র দেখা যায়। কেমন? তারপর হচ্ছে পরি মানে পোর, ছিদ্রাল প্রাণী। শত হচ্ছে কি? স্পঞ্জোসিল, স্পিকিউল। কেমন?
কেন হচ্ছে কোয়ানোসাইট, কে তো কত হচ্ছে কোয়ানোসাইট, অত হচ্ছে বা আত হচ্ছে অস্ট্রিয়া মনে রাখতে পারো বা অস্কুলা মনে রাখতে পারো, এগুলো মনে রাখতে পারো। কেমন? তাহলে এটা তো হচ্ছে কি তোমার স্পিকিউল স্পঞ্জিন, এগুলো মনে রাখতে পারো। স্পিকিউল স্পঞ্জিন স্পঞ্জোসিল এই তিনটা মনে রাখতে পারো। নীলাতে হচ্ছে নালীতন্ত্র দেখা যায়, পদ হচ্ছে কি তোমার এতে পোর বা অনেকগুলো ছিদ্র থাকে, ব্যাস। কত কোয়ানোসাইট এবং কোষীয় মাত্রা, কত কোয়ানোসাইট এবং কোষীয় মাত্রা এভাবে মনে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার শর্ট টেকনিক, এবার তুমি সাজাই নিও আর কি। কেমন? আচ্ছা একটু সবাই বলো তো, সবাই বুঝতে পারছো কিনা? আর নীলা চলে আসছে। সবাই বুঝতে পারছো আমার কথা এমনি? আমাদের সাথে আছে নীলা। এটা ক্লিয়ার করো একটু দ্রুত, আমার কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমরা পরেরটায় চলে যাই। নিজারিয়া, তুমি নাম থেকে পড়তে পারো। নিজারিয়া, নিজারিয়া মানে কি? নাইট, নাইট মানে কাটা, এরিয়া মানে বহন করা, মানে বহন করা, যেহেতু কাটা বহন করা আর কি। কেমন? এরকম একটা প্রাণী। তো নিজারিয়ার মধ্যে তোমার পড়তে হবে কি, নিজারিয়া তোমার নিজারিয়া পড়তে গেলে একটা হাইড্রাকে মনে রাখবা। হাইড্রা, হাইড্রা কয়টা স্তর থাকে? দুইটা স্তর থাকে। তাহলে এটা দ্বিস্তরী। প্রথমত কথা হচ্ছে এটা দ্বিস্তরী, দ্বিস্তরী। পরীক্ষা আসে দ্বিস্তরী প্রাণী কোনটি, দ্বিস্তরী প্রাণী কোনটি? মনে রাখবা দ্বিস্তরী প্রাণী শুধুমাত্র নিজারিয়া দ্বিস্তরী, আর এক স্তরী শুধুমাত্র পলিপেরা। নিজারিয়া প্রাণী দ্বিস্তরী। কেমন? দ্বিস্তরী কি কি থাকে? অ্যাক্টোডার্ম, আর হচ্ছে কি এন্ডোডার্ম। মাঝখানে যেহেতু কোনো স্তর থাকে না, ওটা বলে মেসোগ্লিয়া, ওটা জাস্ট দুইটাকে সংযোগ করে। কেমন? ওটা কোনো কোষীয় স্তর না, ওটা কোনো কোষীয় স্তর না, ওটা শুধু একটা স্তর, ওটা বলে মেসোগ্লিয়া বলে। কেমন? দ্বিস্তরী প্রাণী। তারপর হচ্ছে এদের দেখো খুবই একটা সুন্দর নাম ছিল আগে। এই নিজারিয়াকে আগে বলতো কি সিলেন্টার, এটা কি বলতো? সিলেন্টার, এটা সিলেন্টা রেটা বলতো। কেন? এদের একটা মাত্র গহ্বর আছে, যেটা হচ্ছে পরিপাক গহ্বর, এটাকে বলে সিলেন্টেরন। সিল মানে গহ্বর, আগে বললাম সিলেন্টেরন, পরিপাক গহ্বর থাকে সিলেন্টেরন। একটা মাত্র গহ্বর, এটা হচ্ছে পরিপাক গহ্বর, নাম কি? সিলেন্টেরন। তারপর হচ্ছে কি দেখো পরিপাক গহ্বর সিলেন্টেরন। এদের আমাদের যেরকম সাঁতার টাতার কাটি, খাবার টাবার খাই, বা অন্য প্রাণীকে আমরা ধ্বংস করি হাত পা দিয়ে। কেমন? হাত দিয়ে আমরা অন্য কাউকে মারি। এরা মারে কি দিয়ে? নেমাটোসিস্ট দিয়ে। নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টকে বহন করে কে? নিডোসাইট। নিডোসাইট নামে একটা কোষ আছে যেটা নেমাটোসিস্ট বহন করে। তাহলে নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ থাকে, নেমাটোসিস্ট বহনকারী কি থাকে? নিডোসাইট কোষ থাকে। তাহলে কোষটা হচ্ছে আমার নিডোসাইট। এই নিডোসাইটের মধ্যে নেমাটোসিস্ট কাজটা করে কিন্তু নেমাটোসিস্ট, কিন্তু আমার কোষ হচ্ছে নিডোসাইট। তাহলে নেমাটোসিস্ট বহনকারী নিডোসাইট কোষ থাকে। পরিপাক গহ্বর সিলেন্টেরন, এটা বললাম। এখন আসো, এদের দুই ধরনের দশা থাকে। একটা হচ্ছে কি ধরো এটা নিচে পড়ে থাকে, কোনো কাজ করতেছে না, অযৌন জনন, এবং হচ্ছে স্থবির। যখন সে স্থবির তখন সে কোনো যৌন কাজ করবে না, সে প্রজনন করবে না, সে তার মতো পড়ে আছে, কোনো খাবার টাবার খাচ্ছে না, পড়ে আছে, ওটাকে বলে পলিপ। স্থবির দশা হচ্ছে পলিপ। আবার যখন এনভায়রনমেন্টাল ফেভারেবল চলে আসবে, অনুকূল পরিবেশ পাবে, সে কি করবে? খাবার দাবার শুরু করবে, তার যৌন প্রজনন শুরু করবে, তখন আমরা তাকে বলবো মেডুসা। তাহলে এদের দেশে বিভিন্ন, এদের দেখে কি দেখা যায়? দশা দেখা যায়, বিভিন্ন দশা দেখা যায়। কেমন? একটা হচ্ছে স্থবির, আর একটা হচ্ছে চলন। এখান থেকে খাবার গ্রহণ করবে না, যৌন প্রজনন করবে না, এখান থেকে খাবার গ্রহণ, মেডুসাতে তারা খাবার গ্রহণ করবে এবং যৌন প্রজনন বা তাদের প্রজনন সম্পূর্ণ হবে। এদের উদাহরণ আমরা কি পড়তে পারি? হাইড্রা পড়তে পারি, হাইড্রা। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অরেলিয়া অরিয়াটা। এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে ভাই,
অরেলিয়া অরিয়াটা, এটা হচ্ছে জেলিফিশ। এটা নিয়ে অনেক প্রশ্ন আসে। আরেকটা কথা এখানে আমি যেটা বলতে গেছিলাম, যেটা বলতে যাব, এটা আরো ইম্পর্টেন্ট কথা, ওইটা হচ্ছে যারা তোমরা সেন্ট মার্টিন গেছো, সেন্ট মার্টিন কি দেখবা, আমরা যখন জাহাজ থেকে নামছি তখন দেখলাম এরকম একটা পিলার আছে, এই পিলারে এরকম এরকম সুন্দর করে এরকম সাজানো, একটা পর একটা এইভাবে এইভাবে লেগে আছে। তারপর হচ্ছে তোমরা জানো যে আমাদের সেন্ট মার্টিন কি দিয়ে গঠিত? প্রবাল প্রাচীর দিয়ে গঠিত। আমাদের সেন্ট মার্টিন পুরোটাই কিন্তু কি প্রবাল প্রাচীর। এখনো সেই প্রবাল প্রাচীর কি দিয়ে গঠিত হয়? প্রবাল প্রাচীর হচ্ছে নিজারিয়া পর্বের প্রাণীগুলো একটার সাথে একটা লেগে 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 প্রবাল প্রাচীর গঠন করে। এই পৃথিবীতে যতগুলো প্রবাল প্রাচীর আছে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে নিজারিয়ান পর্বের প্রাণীগুলা। কেমন? প্রায় 25% জীব, প্রায় 25% জীব প্রবাল প্রাচীর গঠন করে। কেমন? প্রবাল প্রাচীর গঠন করে। এখন আসো, আমি যখন দেখলাম যে এই ফিলারের মধ্যে নিজারিয়ান গুলো লেগে আছে, আমি কিন্তু এটাকে নিজারিয়ান ভাবি নাই, আমরা ভাবছি কি এটা ফুলের মতো, এই ফুলের তোড়াগুলো কোথা থেকে আসছে, একটা ফুলের মতো মনে হচ্ছে। তো যেহেতু নিজারিয়ানরা সমুদ্রে থাকে আর হচ্ছে কি করে এরকম ফুল গঠন করে বা প্রবাল গঠন করে, এই জন্য এটাকে বলে কি সমুদ্রের ফুল। কি বলে? সমুদ্রের ফুল। আরেকটা কথা বলি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মাত্র 20 প্রজাতির নিজারিয়ান মিঠা পানির, বাকি সবাই সামুদ্রিক। বাকি সবাই কোথায় বসবাস করে? সমুদ্রে বসবাস করে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া তোমরা যখন নোট করবা এগুলো নোট করে রাখবা আর উপরে লিখে রাখবা 100% কমন। অনেকেই 100% কমন দিয়ে দিবে। কিভাবে দিবে? যে ভাইয়া তুমি বই পড়লে 100% কমন পাবা। কিন্তু ভাইয়া আমি এটা বলবো না যে বই পড়লে 100% কমন, আমি বলবো আমি যা পড়াচ্ছি তা পড়লে 100% কমন। এর বাইরে প্রশ্ন তুমি কখনো পাবে না। ঠিক আছে? এর পরের প্রশ্ন যাই। আচ্ছা, তোমরা একা একা না পড়ে তোমার বন্ধুদেরকে মেনশন দাও, সবাই ক্লাস করুক, সবারই উপকার হবে আর সবাই বেশি চান্স পেলে তো আমাদের জন্য ভালো। কেমন? আচ্ছা আসো, এরপরে কি আছে? নিজারিয়ানো একটা কি আছে, শর্ট টেকনিক আছে। শর্ট টেকনিক আমি পড়াতে চাই না কেন, ওই শর্ট টেকনিকের পিছনে গিয়ে মূল কথাটা ভুলে যায়। যদি তোমাদের খুব বেশি আর্জেন্ট হয় তো তোমরা নক দিয়ে তোমাদের মুন্না ভাইকে আমি ওর কাছে শর্ট টেকনিক গুলো পাঠিয়ে দিব। কেমন? আচ্ছা আসো, তারপরে কি প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিস বাতিস একটা কথা। কেমন? তো প্লাটি মনে রাখবা, প্লাটি থেকেই তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। ঢাবিতে একটা প্রশ্ন আসছে, দেখো তুমি চিন্তা করো যে চ্যাপ্টা কৃমি কোন পর্বে, তাহলে আমি এখানে নাম থেকেই পেয়ে যাচ্ছি প্লাটি হেলমিনথিস। তাও বোকা বললাম আমি ভুল করে, ভাইয়া এটা কোথা থেকে আসছে চ্যাপ্টা কৃমি, আইরে দেখি নাই কখনো। আরে ভাই প্লাটি তো হচ্ছে চ্যাপ্টা। কেমন? এটা হচ্ছে কি চ্যাপ্টা কৃমি। এখন প্লাটি হেলমিনথিস তোমার মনে রাখবা প্রথম ত্রিস্তরী। আমি বললাম যে আমাদের পরিপেরা একস্তরী, একটা মাত্র স্তর থাকবে পরিপেরাতে। নিজারিয়া দ্বিস্তরী। এবার প্লাটি হেলমিনথিস শুরু হবে ত্রিস্তরী। প্লাটি হেলমিনথিস কি স্তরী? ত্রিস্তরী। এখন আমি বললাম যে যখন তিনটে স্তর থাকবে আমাদের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তাহলে এটা বেশিরভাগে কি হওয়ার কথা? ইউসিলোমেট। তারপরে এটা প্রথম ত্রিস্তরী প্রাণী হলো এরা কি অ্যাসিলোমেট। এরা কি অ্যাসিলোমেট, এদের কোনো সিলোম নেই। অ্যাসিলোমেট। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখো এদের ফ্লেম সেল থাকে। ফ্লেম সেল মানে কি? রেচনাঙ্গ। রেচনাঙ্গ নিয়ে তোমাদের অনেক পড়ালেখা করা লাগে, রেচনাঙ্গ নিয়ে অনেক প্রশ্ন আসে। এখানে একটু ক্লিয়ার রাখবা, একটা খুব টপিক আর কি, যে একটা যেহেতু রিলেভেন্ট টপিক এই জন্য বলে দিচ্ছি। রেচনাঙ্গ, রেচন অঙ্গ, যখন প্লাটি হেলমিনথিস, তোমরা একটু নোট করো, সবাই নোট করে রেখো। প্লাটি হেলমিনথিস তখন হবে শিখা কোষ। প্লাটি হেলমিনথিস রেচনাঙ্গ হচ্ছে শিখা কোষ। অ্যানেলিডা হচ্ছে নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া। অ্যানেলিডা রেচনাঙ্গ কি? নেফ্রেডিয়া। আর্থ্রোপোডা রেচনাঙ্গ মালফিজিয়ান নালিকা, মালফিজিয়ান নালিকা। এছাড়া কিছু থাকে, যে মানুষের হচ্ছে বৃক্ক, এগুলো খুব ইম্পর্টেন্ট। কেমন? রেচনাঙ্গ হচ্ছে কি শিখা কোষ হচ্ছে কার ক্ষেত্রে? প্লাটি হেলমিনথিস। নেফ্রেডিয়া হচ্ছে অ্যানেলিডার ক্ষেত্রে। মালফিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে। বৃক্ক হচ্ছে মানুষের ক্ষেত্রে। কেমন? আচ্ছা গেল। তাহলে অ্যাসিলোমেট এবং এদের কি রেচনাঙ্গ শিখা কোষ, রেচনাঙ্গ
শিক্ষা কোষ। আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা তো এখন সবাই ম্যাচিওর পোলাবেন, তো তোমাদের ইংলিশ পড়াটা খুব কেন যেন মনে হচ্ছে তোমরা ইংলিশে পারো না, ইংলিশে আরে ভাই ইংলিশে তো কঠিন কেন হবে? বায়োলজিক্যাল টার্মগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। পরীক্ষাতে কি আসে ইংলিশে দিয়ে দেয়, ফ্লেম সেল বলে দিল, ফ্লেম সেল কোথায় পাওয়া যায়? আমি বললো কি রে ভাই ফ্লেম সেল মানে কি, আমি ফ্লেম সেল তো জীবনেও দেখি নাই, মনে হয় আমি কেমিস্ট্রিতে পড়ছিলাম ফ্লেম কি জানি শিখা পরীক্ষাতে ফ্লেম ফ্লেম পড়ছিলাম, ওইখানে কি এসসিএল যোগ করে তারপর কেমনে কেমনে রং দেখে। ফ্লেম মানে তো শিখা রে ভাই, ফ্লেম মানে হচ্ছে শিখা। তোমরা সবাই বায়োলজিক্যাল ইংলিশ একটা টার্ম দেখলে ওমা এটা কোথা থেকে আসছে, আজ জীবনেও দেখিনি, এমন হবে কেন ভাই? তোমাদেরকে অবশ্যই অবশ্যই ইংলিশ টার্মটা মনে রাখতে হবে, এটা বলে বায়োলজিক্যাল টার্ম, এটা মনে রাখলে তুমি ভালো করতে পারবা। আর নলে বলবা ভাই হাই হাই আমি পড়ে গেলাম কিন্তু আসে নাই, আপনি বলছিলেন 100% আসবে, এখন দেখি ওমা 80% আসে নাই। তো এই জন্য ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবা কেমন। শিক্ষাকোষ মানে হচ্ছে ফ্লেম সেল। এদের কি নেই? শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নেই, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নেই, তন্ত্র নেই। তারপর দেখো আমি এদের একটা চিত্র আঁকি, এদের একটা চিত্র আঁকলাম, এটা বলে প্যাসিউলা হ্যাপাটিকা, কেমন? এটা বলে প্যাসিউলা হ্যাপাটিকা। এদের এটা বলে মুখ, এদের মুখ থাকে কিন্তু পায়ু থাকে না, এই জন্য এদের পরিপাকতন্ত্র কি অসম্পূর্ণ পরিপাকতন্ত্র, অসম্পূর্ণ পরিপাকতন্ত্র। এদের মাউথ আছে কিন্তু অ্যানাস নাই, পরিপাকতন্ত্র। এবং এটা ব্রাঞ্চেড, এভাবে ব্রাঞ্চেড থাকে, শাখান্বিত। পরিপাকতন্ত্র কি শাখান্বিত। তারপর আসো এই যে দেখছো এটাকে বলে এরা অন্তঃপরজীবী, এরা পরজীবী হিসেবে বসবাস করে। যেমন এই যে এটা নাম হচ্ছে ফ্যাসিওলা হ্যাপাটিকা, ফ্যাসিওলা হ্যাপাটিকা, হ্যাপাটিকা। এটা থাকে কোথায়? শুকর, পিগ, পিগের দেহের মধ্যে থাকে কি প্যাসিওলা হ্যাপাটিকা। এখন এটা কি করে? খাবারটাকে শুষে শুষে নেয়, যেহেতু ও নিজে কোনো খাবার তৈরি করতে পারে না, এ কি করে খাবারটাকে জাস্ট শুষে নেয়, শোষণ করে নেয়। তাই অন্তঃপরজীবী। এটা কি অন্তঃপরজীবী মানে ভিতরে বসবাস করে, আমাদের এই যে পরিপাক নালী ওখানে বসবাস করে এবং খাবারটাকে সে শুষে শুষে নেয়। এই জন্য যেহেতু সে শোষণ করবে তাহলে তার কি লাগবে? সাকার লাগবে, সে চুষতে হবে, সাকার বা হুক লাগে, এটাকে বলে সাকার বা চোষক বলে। আবার একটা হচ্ছে টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম হচ্ছে এরকম এরকম, এটা বলে প্রগ্লোটিড, এগুলোকে বলে প্রগ্লোটিড, এরকম থাকে আর কি। তাহলে এদের হুক এবং সাকার দুইটাই থাকে। তাহলে এদের কারো সাকার চোষক বা কারো হুক, চোষক বা হুক বা উভয় উপস্থিত, উভয় উপস্থিত। তাহলে কারো সাকার থাকে, এটা বলে টিনিয়া সোলিয়াম, এটা আমাদের দেহের মধ্যে থাকে টিনিয়া সোলিয়াম। এই যে এগুলাকে বলে প্রগ্লোটিড, এগুলাকে বলে কি অনেকগুলো থাকে প্রগ্লোটিড, এরকম ইম্যাচিউর ম্যাচিউর যাই অনেক প্রগ্লোটিড থাকে। এই প্রগ্লোটিডের মধ্যে, এই প্রগ্লোটিডের মধ্যে এদের কি হয়? স্ত্রী জননাঙ্গ এবং পুং জননাঙ্গ থাকে। তার মানে এরা কি উভয়লিঙ্গ, উভয়লিঙ্গ। তার মানে এরা কি উভয়লিঙ্গ, যেহেতু একই দেহের মধ্যে এদের কি পুং এবং স্ত্রী জনন কোষ থাকতেছে, তাদের উভয়লিঙ্গ। এখন আসো এদের জীবনে অনেক ধরনের লার্ভা দশা পাওয়া যায়, সালকারিয়া, মেটাসালকারিয়া, রেডিয়া। আমি আজকে একটা প্রশ্ন দেখলাম, যে প্রশ্ন হচ্ছে রেডিয়া লার্ভা দশা কোথায় পাওয়া যায়। এখন বাইরে ভাই কোথায় বললাম, রেডিয়া আমি জীবন দেখিয়ে নাই। হ্যাঁ, তো মাঝে মাঝে তোমাদের অনেক বই আছে, কেমন তোমাদের বইতে একটা না, বই আছে কি আজমল স্যার বই আছে, আবুল হাসান স্যার বই আছে, তারপর হচ্ছে তোমার কি নুরি ফারবিনের বই আছে, অনেক ধরনের বই আছে। তো কিছু যে বইতে লেখে, কিছু যে বইতে লেখে না। তো এই জন্য তার প্রশ্নটা তোমার শুধু তুমি যেটা পড়তেছো যে এখান থেকে প্রশ্ন চলে আসবে ভাই, আর বাকি কিছু তো আসলে আমি তো জীবন দেখি নাই। তো মাঝে মাঝে জন্য ওই বইগুলো ঘাটতে হয়, ওই বইগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। এই যে তোমার প্লাটিহেলমিনথেস, এদের অনেক ধরনের লার্ভা দশা থাকে, কি কি? সালকেরিয়া, সালকারিয়া, মেটাসালকারিয়া, মেটাসালকারিয়া, আচ্ছা রেডিয়া, রেডিয়া আরো থাকে, কেমন? এগুলো জানতে হবে। সালকারিয়া, মেটাসালকারিয়া, রেডিয়া, এই ধরনের লার্ভা দশা দেখা যায়। তো রেডিয়া নামে একটা আসছে, ঢাবি দিয়ে আসছে, রেডিয়া লার্ভা দশা কোথায় পাওয়া যায়, অনেকে এটা পারে নাই, কেমন? আচ্ছা আমি এখানে বলতে পারি তোমার শর্ট টেকনিক, যেমন শিখা আপু 3বার মতো চ্যাম্পিয়ন হয়, তো তোমরা একটু শিখা আপু 3বারের মতো চ্যাম্পিয়ন হয়, তুমি তোমাদের মতো মনে রাখবা। যদি তোমাদের একেবারেই একান্ত না ভাই লাগবেই, হ্যাঁ আমি তো সময় পাচ্ছি না, আমার তো খুব ব্যস্ততা, আরে ভাই অ্যাডমিশন সময় তোমাদের কত ব্যস্ততা, আমার একটা স্টুডেন্ট আছে ও বলতেছে ভাই আমি তো সময় পাই না পড়তে, বাপ রে বাপ।
আর আমরা যখন পড়ালেখা করছি ভাই ধুমাইয়া পড়ালেখা শুধু, আমাকে এখানে অ্যাডমিশন চান্স পাইতে হবে। কারণ হচ্ছে আমার এই 1 বছর সময় মানে হচ্ছে আমার পুরো লাইফের টার্নিং পয়েন্ট। আমি এখন 3 মাস সময় লাগাবো, তার মানে কি আমি যদি ঢাবিতে পড়তে পারি আমি ঢাবিয়ার, আমি যদি মেডিকেল যেতে পারি আমি একজন ডাক্তার, আমি যদি ইঞ্জিনিয়ারিং পেতে পারি আমি একজন ইঞ্জিনিয়ার। তার মানে আমার লাইফের টার্নিং পয়েন্ট হচ্ছে এখন। আর তুমি এখন বলো ভাই হ্যাঁ আমি তো আমার ঘুমের সময় পাই না, কাজ ব্যস্ততা, হামকে জামকে। আচ্ছা যাই হোক, পরেরটাতে যাই আমরা। প্লাটিহেলমিনথেস, তারপর হচ্ছে কি নেমাটোডা বা নেমাথেলমিনথিস। উদাহরণ কিন্তু আমি আগে বলেছি, দেখো উদাহরণ বলে দিলাম যে কি টিনিয়াসোলিয়াম ফ্যাসিওলা হেপাটিকা, টিনিয়াসোলিয়াম ফ্যাসিওলা হেপাটিকা, কেমন টিনিয়াসোলিয়াম ফ্যাসিওলা হেপাটিকা। আচ্ছা এখন হচ্ছে নেমাটোডাতে আসো। নেমাটোডা বা এটাকে নেমাথেলমিনথিস বলে, নেমাথেলমিনথিস বলে, এটা হচ্ছে লম্বা কৃমি, কেমন নেমাথেলমিনথিস লম্বা কৃমি বলে। এদের উদাহরণ হচ্ছে কি লম্বা কৃমি, তোমরা অনেকে দেখবা বা অনেকে দেখো নাই, কি বলবো এটাকে সিদ বলে আমাদের দিকে, যে এলাকায় যায় বলতে পারো যে ছোট বাচ্চা দেখি আর পেটের মধ্যে বলে না যে ই হয়েছে পোকা হয়েছে, ওইটাও আর কি, কেমন অ্যাসকারিস লুম্বিকয়েডিস। যাই হোক, তাহলে এই যে দেখো ওইটা হচ্ছে কি ইলাস্টিন নির্মিত। ইলাস্টিন নির্মিত মানে কি ওটা লম্বা এবং ছোট হইতে পারে, ইলাস্টিন নির্মিত। আর হচ্ছে ইলাস্টিন নির্মিত, ইলাস্টিন নির্মিত। তারপর হচ্ছে দেখো যেহেতু ইলাস্টিন নির্মিত বড় ছোট হইতে পারে। দুই প্রান্তের দিকে তাকাও, দুই প্রান্ত কিন্তু সরু, দুই প্রান্ত সরু, দুই প্রান্ত সরু। এখন আসো এই যে দুই প্রান্ত সরু কিন্তু এদের মধ্যে কোনো খণ্ডকায়ন নাই, কোনো খণ্ডকায়ন নেই, তাহলে প্রকৃত খণ্ডকায়ন অনুপস্থিত, খণ্ডকায়ন অনুপস্থিত বা প্রকৃত খণ্ডকায়ন অনুপস্থিত। খণ্ডকায়ন অনুপস্থিত। তারপর আসো ধর এই একটা প্রাণী, এদের মধ্যে একটা পরিপাক নালী আছে এরকম, কেমন? তো মনে হচ্ছে এই প্রাণীটা একটা টিউব, একটা টিউব নল, এই নলের ভিতরে আরেকটা নল, তাই নলের ভিতরে নল, নলের ভিতরে নল, নলের ভিতর নল, ইংলিশে বলে কি টিউব উইদিন আ টিউব। একটা টিউব আর একটা টিউবের ভিতরে, টিউব উইদিন আ টিউব। কথা ক্লিয়ার? তারপর আসো এদের যৌন দ্বিরূপতা দেখা যায়, কি দেখা যায়? যৌন দ্বিরূপতা, যৌন দ্বিরূপতা। এটা বুঝো, দ্বিরূপতা মানে দুইটা রূপ, এদের স্ত্রী পুরুষ আলাদা, এর মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়, স্ত্রী পুরুষ আলাদা। নলের ভিতর নল, টিউব উইদিন টিউব, যৌন দ্বিরূপতা দেখা যায়। এদের সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র অনুপস্থিত, এগুলো শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। এখানে এতটুকু পড়লে এনাফ। প্রকৃত খণ্ডকায়ন থাকে না, নলের ভিতর নল, যৌন দ্বিরূপতা দেখা যায়। এখন আসে একটু বলো তো কেউ কি না বুঝে আছে বা বুঝি নেই? সবাই এটা ক্লিয়ার বুঝতে পারতেছো আমার কথা? একটু বলো। ক্লিয়ার, ধন্যবাদ। এটারও শর্ট টেকনিক আছে, মানে আমি নিজে যেহেতু অনেকগুলো কোচিং এর ক্লাস করাই, আমার নিজে লেকচার শিট বানাইতে হয়, তো আমি নিজে নিজে শর্ট টেকনিক গুলো গ্যাদার করলাম, নিজে শর্ট টেকনিক বানাইলাম। অনেক কিছু করা লাগে আমাদেরকে, অনেক কিছু শিখা লাগে, অনেক কিছু বোঝা লাগে, পড়াইতে হলে আমাদেরকে অনেক শিখতে হয়। তো যাই হোক, শর্ট টেকনিক আমার কাছে সবগুলো আছে। তোমাদের যদি প্রয়োজন হয় না ভাই আমাদের শর্ট টেকনিক লাগবেই, অবশ্যই তোমরা মুন্না ভাইকে বলবা, আমি প্রোভাইড করবো ইনশাল্লাহ। এগুলো আমার কাছে আছে, কিন্তু আমি এখন দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে তোমরা শর্ট টেকনিক পাই গেলে তোমরা মূল ফোকাস করবা না, মূল পড়াটা দিকে ফোকাস করবা না, কেমন? আচ্ছা এখন আসো নেমাটোড, সরি নেমাটোড একটু উদাহরণ দিয়ে দিই। উদাহরণ থেকে একবার পরীক্ষা আসছে, অনেকবার আসছে। একটা হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডিস, অ্যাসকারিস লুম্বিকয়েডিস, লুম্বিকয়েডিস। আরেকটা হচ্ছে কি লোয়া লোয়া, এটা বলে চোখকৃমি। পরীক্ষা আসছে চোখকৃমি কোনটি? লোয়া লোয়া। চোখকৃমি কোনটি? লোয়া লোয়া, কেমন? এরপরে হচ্ছে কি মলাস্কা। মলাস্কা শুনলেই বোঝা যায় যে মলাস্কা মলাট থাকবে, নরম থাকবে, দেহটা নরম, দেহটা কি নরম। এটা বলে কম্বুজ প্রাণী। কি বলে? কম্বুজ প্রাণী।
মনে রাখবে এদের দেহ নরম কিন্তু শক্ত আবরণে আবৃত থাকে, যেটাকে বলে মেন্টাল। মেন্টাল থেকে খরিত পদার্থে কি হয়, এদের শক্ত আবরণ তৈরি হয়। তাহলে দেহ নরম, কি থাকে, নরম থাকে। তারপর হচ্ছে কি মেন্টল নামক খরিত পদার্থে, মেন্টল থেকে একটা পর্দা, মেন্টল, মেন্টল থেকে খরিত পদার্থে উপরে শক্ত আবরণ তৈরি হয়। আবরণ তৈরি হয়। এই মেন্টল নামক অনেক প্রশ্ন আছে যে মেন্টল কোথায় পাওয়া যায়, মেন্টল কোথায় পাওয়া যায়, মেন্টল কোথায় পাওয়া যায়। তাহলে মেন্টল মলাস্কাতে পাওয়া যায়। কেমন, দেহ নরম, মেন্টল থেকে খরিত পদার্থে কি তৈরি হয়, আবরণ তৈরি হয়। বেশিরভাগ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, বেশিরভাগ কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় কি কি ব্যতীত, গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা ব্যতীত বাকি সবগুলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপর হচ্ছে দেখো আমাদের এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ রক্ত সংবহন তন্ত্র, কিছু আছে মুক্ত, কিছু অর্ধমুক্ত, কিছু বদ্ধ। এদের হচ্ছে অর্ধমুক্ত, এদের হচ্ছে কি অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, অর্ধমুক্ত। কেউ যদি এদের ডিটেলসে পড়ালেখা করে তাহলে জানতে পারবে কি যে এদের এরকম একটা সাইনাস থাকে, ওইখান থেকে রক্ত যায়, তারপর আরেকটা সাইনাসে যায়, এখান থেকে পরিবাহিত হয়, মানে একটা গহ্বরের মধ্যে দিয়ে এভাবে একটা নালীর মতো, নালীতে যায় না, অর্ধমুক্ত, পুরো মুক্ত না পুরো বদ্ধ না, এই জন্য অর্ধমুক্ত বলে। কেমন, তারপর আসো পরিপাক তন্ত্র ইউ আকৃতির, পরিপাক তন্ত্র কি আকৃতির, ইউ আকৃতির। পরিপাক তন্ত্র এভাবে থাকে, ধরো এই হচ্ছে এদের চোখ থাকে এখানে, এভাবে থাকে, ধরো এই হচ্ছে দেও, এখানে একটা শ্বসনতন্ত্র থাকে, তার পরিপাকতন্ত্র এভাবে একটা পেঁচানো অংশ থাকে, ইউ আকৃতি। পরিপাকতন্ত্র কি থাকে, ইউ আকৃতি থাকে। কেমন, এদের শ্বসন কিসের মাধ্যমে হয়, শ্বসন কিসের মাধ্যমে, ফুলকা বা ফুসফুস, মাঝে মাঝে মেন্টল। মনে রাখবা শামুক দেখছো কিনা তোমরা, হ্যাঁ শামুক সবাই বাঙালি সবাই শামুক দেখছে। এই শামুক দেখো নাই কে কে, একটু বলো দ্রুত দ্রুত, 1 মিনিটে বলতে হবে। শামুক দেখো নাই কে কে, শামুক দেখে নাই কে কে। আচ্ছা শামুক দেখবে তোমরা পানিতেও বসবাস করে, কেমন, আবার ডাঙ্গায় বসবাস করে। তাহলে কেমনে পারে, সে পানিতে বসবাস করতে, ডাঙ্গায়। আমাদেরকে পানিতে ছেড়ে দিয়ে আমরা বাঁচবো নাকি ভাই, আমরা কিন্তু ইতে বসবাস করতে পারবো না, পানিতে কিন্তু বসবাস করতে পারবো না। ওরা কিন্তু পানিতেও থাকতেছে, ডাঙ্গায়ও থাকতেছে। তো পানিতে যখন থাকে তখন তারা ফুলকার সাহায্যে কি করে, শ্বসন সম্পন্ন করে। আবার যখন উপরে আসে তখন ফুসফুস সাহায্য করে। আবার মাঝে মাঝে যখন দুইটাই পারে না তখন মেন্টল দিয়ে শ্বসন সম্পন্ন করে। কথা ক্লিয়ার। এই অর্ধমুক্ত যেহেতু ওইখানে কি থাকে, অ্যামিবোসাইট কণিকা, মানে আমাদের যেরকম রক্ত কণিকা থাকে ওদের রক্ত কণিকা অ্যামিবোসাইট, মানে অ্যামিবার মতো বড় ছোট হইতে পারে, অ্যামিবোসাইট কণিকা থাকে, কণিকা থাকে। এন্ড হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন অবশ্যই থাকতে হবে, যেহেতু রক্ত সংবহন, তাহলে হিমোসায়ানিন থাকে ওইখানে। কেমন, হিমোসায়ানিন থাকে এবং অ্যামিবোসাইট কণিকা থাকে। তারপর আরেকটা কথা হচ্ছে এদের মেন্টল থাকে, এদের রেডুলা থাকে, রেডুলা থাকে, এবং একটা কি থাকে, রেতিজিবা থাকে, একটা রেতিজিবা। তোমরা দেখছো কিনা ওই যে শামুক যখন চলে তখন একটা এমন করে মুখ বের করে করে চলে, ওইটা হচ্ছে রেতিজিবা। তার রেডুলা থাকে, এদের দেহ নরম, একটা মেন্টাল থেকে খরিত পদার্থে কি হয়, আবরণ তৈরি হয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য গ্যাস্ট্রোপোডা ব্যতীত রেডুলা থাকে, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, রেতিজিবা থাকে, পরিপাক তন্ত্র ইউ আকৃতির, শ্বসন ফুলকা ফুসফুস বা মেন্টাল দিয়ে হয়। এরা হচ্ছে অ্যামিবোসাইট কণিকা থাকে। কেমন, উদাহরণ কি, পাইলা গ্লোবোজা, আরেকটা আছে গ্লোবোজা, অনেকগুলো আছে যদিও। আরেকটা কথা, এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, এরা কি দ্বিতীয় বৃহত্তম পর্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, সবচেয়ে বড় হচ্ছে কি আর্থ্রোপোডা, তারপর হচ্ছে এরা দ্বিতীয় বৃহত্তম পর্ব। কেমন, দ্বিতীয়, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি, এটা হচ্ছে কি মলাস্কা। পাইলা গ্লোবোজা হচ্ছে কি ল্যামিলিডাইনাস, ল্যামিলি মার্জিনালিস, মার্জিনালিস, এটা হচ্ছে ওই যে তোমরা ঝিনুক দেখছো না, ঝিনুক, ল্যামিলিডাইনাস মার্জিনালিস, এটা হচ্ছে ঝিনুক, এটা হচ্ছে শামুক, এটা হচ্ছে ঝিনুক, যেহেতু তোমরা বেশিরভাগ দেখছো। আরেকটা কথা ভাই, এখানে যেটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি পরীক্ষা আসে, গতবারও আসছিল যে আমি তো বাইরে আবরণ দেখি, তার মানে এটা কি বাইরে আবরণ থাকলে মলাস্কা, কিন্তু না রে ভাই,
এদেরকে দুইটা ভাগে ভাগ করে, এন্ডোস্কেলিটন, এক্সোস্কেলিটন। এক্সো মানে কি বাইরের দিকে যে আবরণ থাকে তা বলে এক্সোস্কেলিটন, এন্ডো মানে ভিতরের দিকে থাকে স্কেলিটাল সিস্টেম থাকে বা আবরণ থাকে বা ভিতরে একটা শক্ত আবরণ থাকে তা বলে এন্ডোস্কেলিটন। ওটা কোথায় থাকে? অক্টোপাসে। এবার পরীক্ষা আসছে অক্টোপাস পাংটাটাস বা অক্টোপাস কোন পর্বের প্রাণী? সেফিয়া, অলিগো বা হচ্ছে অক্টোপাস, অক্টোপাস পাংটাটাস, পাংটাটাস, অক্টোপাস পাংটাটাস। অক্টোপাস কোন পর্বের প্রাণী? এটা অনেকবার পরীক্ষা আসছে ভাই। অক্টোপাস কোন পর্বের প্রাণী? অক্টোপাস হচ্ছে তাইলে কি মলাস্কা পর্বের প্রাণী। এটা অনেকবার পরীক্ষা আসছে। এদের হচ্ছে কি এন্ডোস্কেলিটন, এদের হচ্ছে এন্ডোস্কেলিটন, এক্সোস্কেলিটন থাকে না, এন্ডোস্কেলিটন। এই জন্য এটা পরীক্ষা আসে বেশি। আমরা দেখলে মনে হয় এটা একাইনোডার্মাটা মনে হয়। যারা তোমরা গেছো, সমুদ্রে গেছো, কক্সবাজার গেছো বা সেন্ট মার্টিন গেছো, এটাকে দেখলে মনে হয় কিসের মতো মনে হয়? একাইনোডার্মাটা মনে হয়, কাটা কাটা বা একটা নরম টরম এরকম প্রাণী মনে হয়, কখনো কি মনে হয় মলাস্কা মনে হয় না। তো এই জন্য মনে রাখবে অক্টোপাস পাংটাটাস হচ্ছে কি তোমার মলাস্কা পর্বের প্রাণী। আচ্ছা, এটার শর্ট টেকনিক আছে, যদি লাগবে অবশ্যই দিব। 12 নাম্বার আসো, অ্যানেলিটা। অ্যানেলিটা পর্বের যে প্রাণী, তাহলে তুমি চিন্তা করতে পারো একটা কি ক্যাচো। ক্যাচো দেখে না এরকম কোন বান্দা আমি আমার মনে হয় না যাদের খুব বেশি মাম্মিজ ড্যাডি কি মাম্মিজ কি বলে চাইল্ড বলে বা এটা আমি জানি না কি বলে, যে মায়ে কোলে বলে থাকে, শহরে ঘর থেকে বের হয় না, আয় শহরে গ্রামে গেলি না, এটা কোথা থেকে আসছে, এখানে কাদা কেন, প্যাক কেন, ওরা ব্যতীত বাকি সবাই তোমরা কি দেখছো? ক্যাচো দেখছো। ক্যাচোর মধ্যে কি থাকবে? প্রথমত প্রকৃত খণ্ডকায়ন, মনে রাখবে এখানে কি থাকে? প্রকৃত খণ্ডকায়ন। আংটির মতো অনেকগুলো খণ্ড থাকে, এই যে বলে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। কি দেখা যায়? প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। কেমন? তারপর হচ্ছে কি দেখো, এদের যে রেশন অঙ্গ, এদের কিন্তু চলাফেরা করে, দেখবা ক্যাচো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তো এই পেশল প্যারাপোডিয়া কি থাকে? পেশল, পেশল মানে মাংস পেশি, যেটা ছোট এবং বড় করতে পারে, সংকুচিত প্রসারিত করতে পারে। পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, যেটা হচ্ছে দেখি চলন অঙ্গ। প্যারাপোডিয়া মানে অনেকগুলো পা, ছোট ছোট। তারপর হচ্ছে কি প্রকৃত খণ্ডকায়ন থাকে, এদের নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ থাকে। নেফ্রেডিয়া, একটু আগে বলছি, নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ থাকে। দেখে কি থাকে? কিউটিকল নিবিত, উপরে থাকে কি কিউটিকল নিবিত, কিউটিকল। তারপর হচ্ছে কি থাকে দেখো, নেফ্রেডিয়া নামক রেচনাঙ্গ থাকে, কিউটিকল থাকে, রক্ত বদ্ধ, বদ্ধ রক্ত সংবন্ধ দেখা যায়। এটা উদাহরণ কি তোমার? এইগুলা পড়লে আপাতত আমার মনে হয় যে হয়ে যাবে, এগুলা পড়া তেমন একটা পড়া লাগবে না। এদের লার্ভাকে কি বলে? ট্রকোফোর লার্ভা। এটা মাঝে মাঝে পরীক্ষা, ট্রকোফোর লার্ভা কোথায় পাওয়া যায়? ট্রকোফোর লার্ভা থাকে। উদাহরণ কি? মেটাফায়ার পোস্থুমা, ক্যাচো, পোস্থুমা বা হচ্ছে কি টিউবিপেক্স, টিউবিপেক্স রক্তকৃমি, টিউবিপেক্স, টিউবিপেক্স। আচ্ছা গেল, একটুখানি পড়া, এর বাইরে একটা পড়া নাই। এখানেও তোমার কি আছে? ক্যাচো দেখো নাই ভাই, কি বলো? মুনিরা বেগম, মুনিরা বেগম ক্যাচো দেখো নাই? আচ্ছা কেউ একটু ক্যাচো দেখা যায় কেমন? আচ্ছা, ক্যাচো কিন্তু অনেক অনেক বুঝছো, অনেক কমনলি পাওয়া যায়। আর মাঝে মাঝে শুনলাম যে অনেকে খায়ও, বাংলাদেশে না বিদেশে। যাই হোক, আচ্ছা আমরা একটু অ্যান্ড্রয়েড থেকে বের হইতে পারি। সবাই বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করো তো আমাদের, দ্রুত দ্রুত, বুঝছো কিনা? এর বাইরে কিছু পড়া লাগবে না, যা পড়াইছে এটাই পড়তে হবে, কেমন? এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই আমাদের, আশা করি। আমি দেখছি হাত দিয়ে ধরছি, ধন্যবাদ সামাদ ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝছো। এরপরে যে আমরা এরপরে কি আর্থ্রোপোডা, এটা নিয়ে আমার মনে হয় না এত বেশি কথা বলার দরকার।
কারণ হচ্ছে যে পরিমাণ আর্থ্রোপোডা পরিবেশে পাওয়া যায় সবচেয়ে বেশি হচ্ছে সংখ্যা হচ্ছে আর্থ্রোপোডা। এই প্রাণী জগতে সবচেয়ে বেশি পাওয়া যায় আর্থ্রোপোডা, বৃহত্তম পর্ব বলা যায়, বৃহত্তম পর্ব, বৃহত্তম পর্ব। এই যে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমার এই যে লাইটের আলো, এখানেও পোকামাকড় কিলবিল করতেছে, পোকামাকড় সবগুলো হচ্ছে আর্থ্রোপোডা। কেমন? এদের কি দেখছো তুমি? একটা তেলা পোকা চিন্তা করো। আমি মনে করতাম যে মেয়েরা মনে তেলা পোকাকে অনেক ভয় পায়, ক্যাচকে অনেক ভয় পায়। তো আমি আমার ডিপার্টমেন্টে যেদিন ডিসেকশন করতে, আমাদের ডিপার্টমেন্টে ডিসেকশন করা লাগে, যে ভিতরে গিয়ে সেটা দেখা লাগে। আমি ভাবছি মেয়েরা তো হাই চিৎকার টিৎকার দিয়ে এটা আমি পারি না, এটা করতে পারি না, ইব্রাহিম আমাকে একটু করে দে, আমি ভাবছি এটা করবে। কিন্তু ওরা ভাই কি দেখলাম, আমার আগে ছ্যাঁত ছ্যাঁত করে মুখে কেটে ফেলছে। চিন্তা করো, মেয়েরা কিন্তু বেশি দেখায়, বুঝছো, ঢং দেখায় বেশি, যে আমি পারবো না। হ্যাঁ, কিন্তু কাজে কাজে কিন্তু সবার আগায়। মেডিকেল দেখবে যে মেয়েরা বেশি চান্স পাচ্ছে। আমার ডিপার্টমেন্টে ৭৪টা মেয়ে, মাত্র ২৪টা ছেলে। ঢাবিতেও কিন্তু এখন মেয়েরা বেশি চান্স পাচ্ছে। মেয়েরা কিন্তু এখন সব দিকে আগায় যাচ্ছে। এই জন্য ছেলেরা তোমরা একটু হও, একটু জাগ্রত হইতে হবে। কেমন? আচ্ছা, তেলা পোকার দিকে তাকাও, তার কি থাকে? অ্যান্টেনা থাকে, এক জোড়া অ্যান্টেনা। কেমন? ধরো একটা তেলা পোকা, আঁক তো বাইরে দিলাম, তেলা পোকা একটাই দেবো, এরকম পাখা আছে, তারপর ধরো পাখা টাকা আছে, এরকম পাটা আছে, অনেকগুলো পা আছে, জোড়া জোড়া পা আছে। এটাকে হেড একটা অংশ, বক্ষ একটা অংশ, উদর একটা অংশ, এবার তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। যেহেতু আমরা অঞ্চলে অঞ্চলে একটা হেড অঞ্চল, একটা বক্ষ অঞ্চল রিজিয়ন, একটা উদর অঞ্চল, এই অঞ্চলে ভাগ করতে পারতেছি, তার মধ্যে অঞ্চলায়ন দেখা যায়, যেটাকে ইংলিশে বলে কি ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটা, ট্যাগমাটা দেখা যাবে, ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন। বাংলাতে বলে কি? অঞ্চলায়ন। মানে এদিকে অঞ্চল অঞ্চলে ভাগ করতে পারি, অঞ্চলায়ন বলে। এখন আসো আর্থ্রোপোডা। আর্থো মানে আর্থোস, আর্থোস মানে হচ্ছে জোড়া বা সন্ধি, জোড়া বা সন্ধি। পোড়া মানে হচ্ছে পা, মানে এদের জোড়া জোড়া পা পাওয়া যায়। পোড়া মানে কি? পা, জোড়া জোড়ায়। এদের সন্ধি পদ, সন্ধি মানে জোড়ায় জোড়ায়, সন্ধি পদ প্রাণী, জোড়ায় জোড়ায় পা থাকবে, অনেকগুলা পা থাকবে, অনেকগুলা থাকবে, জোড়ায় জোড়ায় পাওয়া যায়, সন্ধি পদ। কেমন? তার ডানা থাকে, এক বা দুই জোড়া ডানা থাকে, দুই জোড়া ডানা থাকে। এদের চোখকে কি বলে? এদের চোখকে কি বলে? এদের চোখকে বলে কম্পাউন্ড আই। কি বলে? কম্পাউন্ড আই। কম্পাউন্ড আই কেন বলে? এই যে আমরা দিনের বেলা দেখতে পাই কিন্তু রাতে দেখতে পাই না, অন্ধকারে লাইট লাগে, কিন্তু এরা দিনে এবং রাতে মানে স্তিমিত আলোতে এবং পূর্ণ আলোতে দেখতে পায়। এই জন্য এদের চোখে কি বলে? পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী। হ্যাঁ, পুঞ্জাক্ষী। এদের চোখে কি বলে? পুঞ্জাক্ষী থাকে, এক জোড়া। তারপর হচ্ছে কি, এদের রেচনাঙ্গ বলে মালফিজিয়ান নালিকা। একটু আগে বলছিলাম মালফিজিয়ান নালিকা। মালফিজিয়ান নালিকা কোথায় থাকে যদি বলতে গেলে দেখায় আর কি, ধরো এই একটা প্রাণী, ধরো এখানে তার ক্রপ গিজার্ড থাকে, তারপর এখানে মেসেঞ্জরন থাকে, এইখানে এইভাবে এইভাবে অনেকগুলো হলুদ আকৃতি মালফিজিয়ান নালিকাগুলো এইভাবে বেশি থাকে এখানে। কেমন? এই প্রাণীটা মুক্ত, এটা থাকে বদ্ধ। এটা কোথায় থাকে? মেসেঞ্জরনে বদ্ধ থাকে। এইগুলাকে বলে মালফিজিয়ান নালিকা। এখান থেকে তার রেচন পদার্থগুলো সে কোথায় নিয়ে যায়? মেসেঞ্জরনে নিয়ে যায়। কেমন? মালফিজিয়ান নালিকা হচ্ছে রেচনাঙ্গ, রেচনাঙ্গ, মালফিজিয়ান নালিকা রেচনাঙ্গ। আরেকটা কথা হচ্ছে এদের কি থাকে বলতো? এর বাইরে এদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের কি থাকে? মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এটা একদম ইম্পর্টেন্ট। মানে হচ্ছে কি, এদের রক্ত কখনো বদ্ধ থাকবে না, কোনো ভেসেলের মধ্যে, কোনো নালীর মধ্যে থাকবে না, সব সময় মুক্ত অবস্থা থাকবে। এভাবে এদের তিনটা থাকে। যদি কেউ পড়ে থাকো জানবা আর কি, সাইনাস বা গহ্বর থাকে। এটাকে বলে পেরিকার্ডিয়াল সাইনাস, এটাকে বলে পেরিনিউরাল সাইনাস, এটাকে বলে পেরিভিজিরাল সাইনাস। এখানে হৃৎপিণ্ড থাকে, এখানে পৌষ্টিকতন্ত্র থাকে, এখানে ওদের কি থাকে? মস্তিষ্ক বা নিউরনটা থাকে।
তো সাইনাস বা গহ্বরে যে তোমার কি থাকে, সাইনাস বা গহ্বরে কি থাকে, হিমোসিল থাকে, একটা তরল পদার্থ থাকে, এটা বলে কি হিমোলিম, হিমোসিল। এই যে গহ্বরের মধ্যে হিমোসিল, আর এখানে যে তরল থাকে এটা বলে হিমোলিম। তো এই হিমোলিমটা এখান থেকে, এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে মস্তিষ্কের সাইনাস আছে, মস্তিষ্ক গহ্বরে, ওইখান থেকে পেরিনিউরাল সাইনাস, ওইখান থেকে পেরিভিজরাল, পেরিভিজরাল থেকে আবার পেরিকার্ডিয়াল, আবার এভাবে ঘুরতে থাকবে। মানে হচ্ছে এদের কোন নালীর মধ্য দিয়ে যাবে না, সাইনাস গুলো গহ্বর গুলোর মধ্য দিয়ে যায়। এই জন্য বলে কি মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। কি দেখা যায়? মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। তাহলে আমি এটা পড়েই ফেললাম। আর্থ্রোপোডা সবচেয়ে বড় বৃহত্তম পর্ব, সবচেয়ে বেশি প্রাণী পাওয়া যায় এখানে। এদের এক জোড়া অ্যান্টেনা থাকবে। অ্যান্টেনা থাকবে কত জোড়া? এক জোড়া থাকবে। ট্যাগমাটা অঞ্চলায়নে ভাগ করা যাবে, অঞ্চলে ভাগ করা যাবে। সন্ধিপদ প্রাণী এরা। মুক্ত রক্ত সংবহন তন্ত্র বললামই, কোনো ভ্যাসেলের মধ্যে থাকবে না। এক বা দুই জোড়া ডানা থাকে এদের। পুঞ্জা কি থাকে? এক জোড়া। মালফিজন হচ্ছে নালিকা হচ্ছে রেস্ট্রঙ্গ। যাই হোক, এদের উদাহরণ তুমি কি বলতে পারবা? পেরিপ্লানেটা আমেরিকানা, পেরিপ্লানেটা আমেরিকানা, আমেরিকানা। এর বাইরে বলা যায় অ্যাপিস ইন্ডিকা, মৌমাছি। এর বাইরে কত বলতে পারবা তুমি? এখানে শেষে করতে পারবা না, কত বলা যায়। মুস্কা ডোমেস্টিকা। কেমন? তোমার যা মন চাই না অনেক বলতে পারো তুমি। কিউলিক্স পাইপিয়ান্স, কত কিছু বলা যাবে। যাই হোক, তো আশা করি তোমরা সবাই বুঝছো এটা নিয়ে। আশা করি সবাই বুঝছো। বুঝছো কিনা এমনি বলো? আচ্ছা, মুন্না ভাই তোমাদেরকে বলে দিল যে আমাদের কিন্তু টুইস্ট রয়ে গেল। আমরা যে পড়াটা পড়তেছি, এখন ভাইয়াকে কতটুকু বিশ্বাস করবা? ভাইয়া তো বলছে যে 100% কম। ভাইয়া বলছে কি 100% কম। এখন দেখা যাক আমি প্রশ্নগুলো সলভ করে দেখি 100% আসে কিনা। এখানে একটা কথা এখানে একটা কথা রয়ে গেছে। সিলভার ফিশ এক ধরনের পোকা। আমরা যখন বই পড়তে বসি এক ধরনের পোকা আসে, বুঝছো? গোল্ডেন কালার বা হচ্ছে তোমার সিলভার কালার একটা পোকা আসে, এটা বলে সিলভার ফিশ। এটা একটা পোকা, ইনসেক্ট। এটা হচ্ছে আর্থ্রোপোডা। তো আমরা মনে করি এটা ফিশ মানে মাছ। এটা কিন্তু কোনো মাছ না ভাই, এটা হচ্ছে একটা পোকা, সিলভার ফিশ। এটা অনেকবার পরীক্ষা আসছে। নিচের কোনটি মাছ নয়, নিচের কোনটি আর্থ্রোপোডা। সিলভার ফিশ কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, হচ্ছে কি সিলভার ফিশ। আচ্ছা, আমার দ্বার একটাই আছে পর্ব। আমরা আজকে নন কর্ডেড যেগুলা মেরুদণ্ড নেই সেগুলো নিয়ে পড়ালেখা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আমরা মেরুদণ্ড নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আসো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, এটা একাইনো। একাইনো মানে হচ্ছে কাটা, ডার্মা মানে ত্বক, মানে কাটাময় ত্বক। ত্বকটা কি থাকবে? কাটাময় থাকবে। কেমন? তাহলে কণ্টকময় থাকবে, কণ্টকময় দেহ, কণ্টকময় দেহ, কণ্টকময় থাকবে। এখন আসলে এইরকম থাকে আর কি, দেখো সরি, এটা কিছুটা এরকম থাকে আর কি। যারা তোমরা এই দেখছো আর কি, ওই যে ই বলে, আচ্ছা এস্টাবলিশ আর কি, যারা এস্টাবলিশ দেখো তারা এবার দেখছো আর কি, এস্টাবলিশ যারা দেখছো। দেহ হচ্ছে কি পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম, মানে পাঁচটা, এই যে পাঁচটা ভাগে ভাগ করা যাচ্ছে, পঞ্চ অরীয় প্রতিসম। আবার যখন থাকে লার্ভা দশায় দ্বি অরীয় প্রতিসম, লার্ভা দশায় দ্বি অরীয় প্রতিসম, প্রতিসম। আসো, এদের একটা প্রান্ত এখানে যদি মুখ থাকে, অপর পাশে কিন্তু মুখ থাকে না। তোমরা যারা দেখছো তারা দেখবা কি, তাহলে দেখো কি মৌখিক এবং বিমৌখিক, এই একটা তল, এই তলে যদি মুখ থাকে এখানে মুখ নাই, তাহলে এটা হচ্ছে মৌখিক তল, এটা হচ্ছে বিমৌখিক, মানে মুখের বিপরীতে। তাহলে মৌখিক তল আর বিমৌখিক তল। তাহলে দেখো কি মৌখিক এবং বিমৌখিক তলে বিন্যস্ত, বিমৌখিক তলে বিন্যস্ত। তলে বিন্যস্ত। এবং আসো, এদের যে খাবার দাবার প্রবেশ করে এটা কিসের সাহায্যে? একটা নালিকা তন্ত্র থাকে এভাবে, একটা নালিকা তন্ত্র থাকে এভাবে। নালিকা তন্ত্র এখানে কি থাকে? টিউব পিট থাকে, এরকম টিউব পিট থাকে। এদের কি থাকে? নালিকা তন্ত্র থাকে বা পানি সংবহন তন্ত্র। পানি সংবহন, এটা অনেক ইম্পর্টেন্ট। পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কোন প্রাণীতে? পানি সংবহন তন্ত্র থাকে। এবং এই পানি সংবহন তন্ত্রে এই যে এগুলো টিউব পিট, এগুলোর সাথে যে চলাচল করে এগুলো টিউব পিট থাকে। তাহলে কি থাকে? টিউব
টিউবের মতো পিঠ মানে পা, টিউবের মতো পা, তাহলে টিউব পিঠ থাকে। তাই দেহ কণ্টকময় পঞ্চহদি প্রতিসম মৌখিক বিমৌখিক তলে বিন্যস্ত। তারপর হচ্ছে কি তোমার পানি সংবন্ধন তো দেখা যায়, টিউব পিঠ থাকে। কথা ক্লিয়ার? উদাহরণ কি এটা? হলোথোরিয়া, সামুদ্রিক শসা, হলোথোরিয়া, হলোথোরিয়া। আর বলছে অ্যাস্টেরিয়াস, 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 অ্যাস্টেরিয়াস পিকনিক হইতে পারে, অনেক প্রকার হইতে পারে। কেমন? অ্যাস্টেরিয়াস, সামুদ্রিক শসা, সামুদ্রিক শসা আর হচ্ছে সমুদ্র তারা। কেমন? আচ্ছা, আমাদের এখানে আপাতত 51 নাম্বার পর্যন্ত শেষ, নন কর্ডের যেগুলো এগুলো শেষ। এখন আমরা একটু প্রশ্নে যাব। আচ্ছা, তোমরা অনেকে দেখে বের হয়ে যাচ্ছ, একটু আমাকে বলো তোমরা বুঝতেছো কিনা, বুঝতেছো না একটু বলো তো। তোমরা একটু আমাকে বলো বুঝতেছো কিনা সব পড়া। না, আরেকটা বলছে ক্লাইপেস্টার। ক্লাইপেস্টার বলে কি? ক্লাইপেস্টার এটা হচ্ছে বিস্কিটের মতো। ক্লাইপেস্টার এটা এরকম বিস্কিটের মতো, গোল এরকম থাকে, বিস্কিটের মতো। এটা বলে সমুদ্রের বিস্কুট এভাবে থাকে আর কি, ক্লাইপেস্টার। আচ্ছা, গেল। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা প্রশ্নে চলে যাইতে পারি। তিশা, ঠিক আছে, তুমি একদম প্রথম আসছো, এখন পর্যন্ত আসছো, ধন্যবাদ তোমাকে। সবাইকে ধন্যবাদ তোমরা যারা আসো। আশা করি তোমাদের উপকারী হবে এটা। আমরা তাহলে প্রশ্নে চলে যাই, কেমন? এই দেখছো প্রশ্ন, দেখো প্রথম প্রশ্নটা, নিচের কোনটি আর্থপোড়া পর্বের বৈশিষ্ট্য? আর্থপোড়া কি বললাম আমরা? আর্থপোড়া সন্ধিহিত উপাঙ্গ থাকবে। আর্থপোড়া কি থাকবে? তারপর তোমার সন্ধিহিত উপাঙ্গ থাকবে, তারপর অ্যান্টেনা থাকবে, পুঞ্জা কি থাকবে, ট্যাগমাটাইজেশন থাকবে। তারপর হচ্ছে আমরা যে এদের পড়লাম, এদের মুক্ত, এইটা একটা কথা মনে রাখবে, এদের রক্ত কি? মুক্ত সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র। তার মানে মুক্ত মানে কি? এদের এখানে কি আমার আছে তোমার, আমাদের যেরকম আছে, আমাদের রক্ত বহন করে কি? হিমোগ্লোবিন। আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে ওইটা আমাদের অক্সিজেনকে পুরো কোষের মধ্যে নিয়ে যায়, হিমোগ্লোবিন গঠন করে। কিন্তু ওদের এখানে তো কোনো হিমোগ্লোবিন নেই, সো ওদের রক্ত কি করবে? কে বহন করে নিয়ে যাবে? তো যেহেতু আমাদের হিমোগ্লোবিন নিয়ে যাচ্ছে, তার মানে আমাদের রক্ত শ্বসন কাজে অংশগ্রহণ করতেছে। ওদের যেহেতু নাই মুক্ত সংবহন তন্ত্র, তার মানে এদের শ্বসন কাজে অংশগ্রহণ করবে না। যার কারণে একটা বিশেষ ধরনের একটা অংশ থাকে, ওইটা বলে কি? ট্রাকিয়াল সিস্টেম বলে, ট্রাকিয়াল সিস্টেম। এরকম অনেকগুলো ট্রাকিয়াল থাকবে, ট্রাকিয়াল তিনটে শাখা, মূল তিনটে শাখা থাকবে, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ এবং হচ্ছে অঙ্কীয় ট্রাকিয়াল সিস্টেম। তারপর এখানে অনেকগুলো অ্যাট্রিয়াম গঠন হবে, পরে বায়ু তুলতে যাবে। তার মানে কি? এদের শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ডায়াফ্রাম উপস্থিত, এটা কার? এটা হচ্ছে আমাদের মানুষের ম্যামেলিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে কি ডায়াফ্রাম থাকে। এই যে আমরা পড়ি যে যখন আমাদের শ্বসন হয় তখন কি হয়? ডায়াফ্রাম সংকুচিত হয়, প্রসারিত হয়, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, প্রসারিত হয়। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বা ম্যামেলিয়ার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ, এটা কার? মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। কেমন? প্যারাপোডিয়া চলনাঙ্গ, এটা কার? পেশল প্যারাপোডিয়া, বললাম পেশল প্যারাপোডিয়া। এটা কার? অ্যানিলিটার। অ্যানিলিটার বৈশিষ্ট্য হচ্ছে পেশল প্যারাপোডিয়া দিয়ে চলনাঙ্গ। তাহলে আমার শ্বসন শ্বাসযন্ত্র কি থাকবে? ট্রাকিয়া থাকবে কার? আর্থপোডার বৈশিষ্ট্য। কেমন? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে দিশা, তারপর হচ্ছে মেহজাবিন, আরিনা, মিম, ধন্যবাদ। আচ্ছা, কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে? আমি বলছিলাম, কথা আগে বলে দিছিলাম যে নিজারিয়া পর্বে যে, আচ্ছা অ্যানেলিডা ত্রিস্তরী প্রাণী, পলিপেরা এরা একস্তরী প্রাণী, মলাস্কা এরাও ত্রিস্তরী প্রাণী। তাহলে মেসোগ্লিয়া থাকার কোনো কথাই না। মেসোগ্লিয়া থাকবে কোথায়? যাদের দুইটা স্তর, একটা অ্যাক্টোডার্ম, একটা অ্যান্ডোডার্ম, মাঝখানে একটা অকোষীয় স্তর থাকে জেলির মতো, এটাকে বলে কি? মেসোগ্লিয়া। কি বলে? মেসো মানে মাঝখান, গ্লিয়া মানে জেলীয় স্তর, বা এটা কি বলে? গ্লিয়া মানে হচ্ছে তোমার বুঝা আঠা জাতীয়, মেসোগ্লিয়া আঠা জাতীয়। জাস্ট এটা নিজারিয়া পর্বে বৈশিষ্ট্য। কার পর্বে বৈশিষ্ট্য? নিজারিয়া। এদের কি থাকবে? মেসোগ্লিয়া থাকবে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মাঝখানে থাকবে মেসোগ্লিয়া, নিজারিয়া। তাহলে নিজারিয়া পর্বে বৈশিষ্ট্য হচ্ছে মেসোগ্লিয়া থাকবে। ধন্যবাদ তোমাকে তিশা, সানজিদা, আফরিন, ধন্যবাদ। আচ্ছা, এরপরটা যে আমরা নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? এটা একটু বলো। আমি এটা বারবার করে বলছিলাম, যে দ্রুত পারবা, দ্রুত বলে দাও আমাকে। আচ্ছা,
বাউখেরিয়া ব্যানক্রাফটি এটা হচ্ছে আমাদের নেমাটোডা পর্বষ্ট। বাউখেরিয়া ব্যানক্রাফটি এটা হচ্ছে কি আমাদের বাউখেরিয়া ব্যানক্রাফটি হচ্ছে কি নেমাটোডা, নেমাটোডা। তারপর নেইরিস অ্যানেলিডা, নেইরিস হচ্ছে অ্যানেলিডা, নেইরিস। অরেলিয়া, অরিয়াটা জেলিফিশ, জেলিফিশ কি নিজারিয়া, নিজারিয়া। আমি বললাম অক্টোপাস পাংটাটাস এটা হচ্ছে কি অক্টোপাস মলাস্কার, এটা কি থাকে এন্ডোস্কেলিটন থাকে। বে ধন্যবাদ তোমাকে, জান্নাতুল রাহি, জান্নাত রাহি, তারপর মাইশা, মনিরা বেগম ধন্যবাদ তোমাদেরকে, তারপর হচ্ছে দিশা ধন্যবাদ। তাহলে এটা কি হবে অক্টোপাস পাংটাটাস। কেমন? কোন কৃমি চোখকে আক্রান্ত করে? আমি বলছিলাম অ্যাসকারিজুম রিকর্ডেস, এটা হচ্ছে আমাদের ওই যে আমাশয় হয় এটার জন্য। বাউখেরিয়া ব্যানক্রাফটি হচ্ছে গরুতে আক্রমণ করে। তারপর এখানে যেটা আমি বললাম, আমি বলছিলাম যে আমাদের চোখের কৃমি, হ্যাঁ তিশা ধন্যবাদ, লোয়া লোয়া, চোখ কৃমি হচ্ছে লোবা লোয়া, চোখ কৃমি এটা কি লোয়া লোয়া। দেখো এটা কিন্তু 22-23 আসছে, ঢাবি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23, মানে গতবার প্রশ্ন আসছে। কত ইম্পর্টেন্ট চিন্তা করে এবার তাইলে। আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে। এরপরের প্রশ্নে যাই। চ্যাপ্টা কৃমি, আরে ভাই এটাও পড়াইছি। লোয়া লোয়া হচ্ছে কি চোখ কৃমি। অ্যাসকারিজুম হচ্ছে কি তোমার নেমাটোডা পর্বের প্রাণী, যেটা আমাদের আক্রমণ করে। নান অফ দেম এটা জীবন হবে না। ফ্যাসিওলা হ্যাপাটিকা, আমি বললাম ভাই চ্যাপ্টা কৃমি, প্লাটি হেলমিনথিস, চ্যাপ্টা কৃমি, ফ্যাসিওলা হ্যাপাটিকা, প্লাটি, প্লাটি মানে চ্যাপ্টা, প্লাটি, প্লাটি মানে চ্যাপ্টা, ফ্যাসিওলা হ্যাপাটিকা। এটা কোথায় আক্রমণ করে বললাম? শুকুরের, শুকুরের কোষিকনালীতে আক্রমণ করে। কেমন? শুকুর, পিগ। মেন্টাল নিচে আরে এই সবগুলো পড়া হয়েছে। আর তোপড়া কি মেন্টাল থাকে? সন্ধিপদ, তারপর হচ্ছে পুঞ্জাকি থাকে, অ্যান্টেনা থাকে, মালিজিনালিকা থাকে, অ্যানেলিটা, এদিকে ন্যাপ্রেডিয়া থাকে, তারপর হচ্ছে জন্তুজীব দেখা যায় এগুলা। একান্ডোডার্মাটা কন্টকময়, তারপর হচ্ছে না পানি সংবহন তন্ত্র দেখা যায়, তারপর হচ্ছে টিউপিড দেখা যায়। মলাস্কা এটা কি দি উপরে একটা মেন্টাল থেকে খনিজ পদার্থ থেকে তৈরি হয়, আবরণ তৈরি হয়, শক্ত আবরণ তৈরি হয়। তারপর হচ্ছে মেন্টালের সাথে মাঝে মাঝে কি হয় শ্বসন হয়। হ্যাঁ ধন্যবাদ মিশকাতুল মিম সৌরভী, তো তিশা, সানজিদা আফরিন, জান্নাতুল রাহি সবাই পারতেছে। আশা করি 100% কমন আসবে। আমি বললাম তো আমি তো আমাদের অভিজ্ঞতা আছে 4 বছর। আমি মেডিকেলও পড়াই, তারপর ভার্সিটি বেস পড়াই। আমার নিজের স্টুডেন্ট, আমার পার্সোনাল স্টুডেন্ট অনেকে, একজন সিরাজগঞ্জ মেডিকেল কলেজে পড়ে, আর হচ্ছে ঢাবিতে আমার নিজের স্টুডেন্ট। আমার চেয়ে ভালো সাবজেক্ট আছে অনেকে আছে। রবিউল ও আমার খুবই পার্সোনাল স্টুডেন্ট, বা আমার কোচিংও পড়ছে, আমার পার্সোনালি ছিল। তো অনেক স্টুডেন্ট আছে আমাদের যে ঢাবিতে এখন পড়তেছে। তো আমরা যেহেতু অনেক বছর পড়াচ্ছি, আমরা আমাদের নিজেদের লেকচার কিন্তু অনেকগুলো কোচিং এ চলতেছে, তো আমরা বুঝি যে কোনটা আসবে। এই জন্য তোমাদেরকে আমি বলি মাত্র 1750 টাকা, মাত্র 1750 টাকা আমাদের কোর্সে যদি তোমরা থাকতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো, আমি ইব্রাহিম এটা গ্যারান্টি দিব যে আমার প্রশ্ন থেকে 100-তে 100% কমন আসবে ইনশাল্লাহ। আচ্ছা পরের প্রশ্নটা যাই। শিখাকোষ, বলছিলাম শিখাকোষ কোথায় পাওয়া যায়? আর্থ্রোপোডার শিখাকোষ একটা কি রেচন অঙ্গ, একটা কি রেচন অঙ্গ, রেচন অঙ্গ, রেচন। আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা এ হচ্ছে কি মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। তারপর হচ্ছে কি অ্যানিলিড হচ্ছে নেফ্রেডিয়া, নেফ্রেডিয়া। প্লাটিহেলমিনথ হচ্ছে কি শিখাকোষ বা ফ্লেম সেল। হ্যাঁ ধন্যবাদ ডি, সানজিদা আফরিন, তানজিলা রহমান, প্রান্ত তালুকদার, রকি, দিশা, তিশা, জানাতুর রাহি, তারপর জাহান্নুর, মেহেজাবিন, আরিনা মিম, ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই পারতো, ইনশাল্লাহ পারবা, পারবা না কেন? কেমন? আচ্ছা আচ্ছা এটা মনে রাখবা যে ভাইয়া তো ঢাবিতে পড়তেছে, হ্যাঁ ভাই যা পড়াচ্ছে এটা মনে ঢাবি বেস পড়াচ্ছে। আরে না ভাই, এখানে তুমি ঢাবি আর মেডিকেলের প্রশ্ন আকাশ থেকে আসবে না। মেডিকেলে যে পড়া, ঢাবিতে সেই পড়া। কেমন? এগুলো পড়লে তোমার মেডিকেলও ক্লিয়ার, মেডিকেল ক্লিয়ার, ঢাবি ক্লিয়ার, ঝাবি ক্লিয়ার, রাবি ক্লিয়ার, গুচ্ছ ক্লিয়ার। আচ্ছা স্কুইড, স্কুইড আমি বলছিলাম ওই সময়, স্কুইড কোন পর্বের প্রাণী? স্কুইড
অক্টোপাস, পাংটাটাস এবং স্কুইড এগুলো সবগুলো হচ্ছে মলাস্কা। এগুলো সবগুলো কি মলাস্কা। স্কুইড কোন পর্বের প্রাণী? মলাস্কা। কেমন? আব্দুল সামাদ ধন্যবাদ তোমাকে। সরি ওই যে উপরে চলে গেছে তো। আব্দুল সামাদ ধন্যবাদ, তুমি অনেক বলেছো, তোমাকে আমি প্রথম থেকে দেখতেছি। সামজিদ আফরিন, হ্যাঁ স্কুইড হচ্ছে মলাস্কা, স্কুইড আম হচ্ছে অক্টোপাস। তিশাও ধন্যবাদ। আচ্ছা এরপর যে আমরা, হ্যাঁ সবাই, তানজিলা রহমান ধন্যবাদ। সরীসৃপ সংক্রান্ত, আচ্ছা আমি এখানে কিছু একটু বাকি রাখছিলাম। সরীসৃপ সংক্রান্ত বিদ্যাকে আমরা বলবো সরীসৃপ। সাপ, সাপকে নোয়াখালী ভাষা বলে হাফ, হারফেটোলজি। সাপকে নোয়াখালী ভাষা কি বলে? হাফ, হারফেটোলজি। পাখি, পাখি সম্পর্কিত বিদ্যা বলে কি? অর্নিথোলজি। और কি বলে? অর্নিথোলজি। পোকা, কীট, কীটতত্ত্ব এন্টোমোলজি, এন্টোমোলজি। ম্যামেলিয়া সম্পর্কিত বিদ্যা ম্যামকোলজি। ব্যাস, আর কিছু থাকতে পারে অর্নিথোলজি। তাহলে হচ্ছে তোমার কি সরীসৃপ সংক্রান্ত জ্ঞানকে কি বলা হয়? হারপেটোলজি। সন্ধিপদ প্রাণীরা কোন পর্বের অন্তর্গত? আগে বললাম। অ্যানিলিডা কি প্রকৃত খণ্ডকায়ন থাকে। মলাস্কা কম্বোজ প্রাণী, মেন্টল থেকে ক্ষয়িত পদার্থে দেহ গঠিত হয়। প্লাটি হেলমিন্থি চ্যাপ্টা কৃমি। আর্থ্রোপোডা সন্ধিপদ, জোড়ায় জোড়ায় থাকবে। আর্থোজ, আর্থোজ, আর্থোজ মানে হচ্ছে জোড়া বা সন্ধি। আর্থোজ মানে হচ্ছে জোড়া বা সন্ধি। ডি ধন্যবাদ। ডি ডি হ্যাঁ ধন্যবাদ। তানজিলা, তিশা, সীমান্ত ঘোষ, মেহজাবিন আরিনা মিম, মনিরা বেগম, আব্দুল সামাদ, মেহজাবিন আফরিনা মিম, জান্নাত রাহি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এরপরটা যাই। জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে, একটু আগে বলছি, জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে, এটা 22-23 আসছে। চিন্তা করো ভাই, 22-23 প্রশ্ন কিন্তু এটা কি হবে? হারপেটোলজি। একটু আগে বলছি, জন্য বললাম। জিওলজি মানে কি? ভূবিজ্ঞান, ভূবিজ্ঞান, জিওলজি। এটা আমাদের একটা পড়া। জিওলজি মানে আমরা এই যে প্রাণীগুলা কত ভাগে ভাগ আছে, কোথায় কোথায় যাচ্ছে, এই জন্য আমরা জিওলজি পড়া লাগে। অর্নিথোলজি বললাম পাখি সম্পর্কিত বিদ্যা। অনকোলজি, অনকোলজি হচ্ছে মাছ, মাছ সম্পর্কিত বিদ্যা, অনকোলজি। আচ্ছা প্ল্যান্টস কি হবে? হারপেটোলজি। এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, আমি একদম প্রথমে বললাম এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। ক্যারোলাস লিনিয়াস লিখছে কি? সিস্টেমা নেচার, সিস্টেমা নেচার। চার্লেস ডারউইন আমার কি লিখছে? অরিজিন অব স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আর থিওপ্রাস্টাস তিনি উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন, তিনি লিখছেন কি? ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। ডি তিশা ধন্যবাদ তোমাকে। রাহি বি তো হবে না রে। চার্লেস ডারউইন লিখছে অরিজিন অব স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তিশা তোমাকে ধন্যবাদ। মেহজাবিন আরিনা মিম ধন্যবাদ, ধন্যবাদ। স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? আমি বললাম স্পিকিউল পাওয়া যায় এরকম এরকম কাটার মতো স্পিকিউল থাকে। হ্যাঁ কাটার মতো স্পিকিউল থাকে, কাটার মতো স্পিকিউল থাকে। মলাস্কা কম্বোজ প্রাণী, নরম প্রাণী। নিডারি হচ্ছে কি? দুইটা স্তর থাকে, যেটা পড়া। এখানে একটা কাটা বহন করে, কাটা, কাটার স্পিকিউল কিন্তু সেম না রে। কাটা বহন করে, দেহের মধ্যে কাটা কাটা থাকে, নরম কাটা কি কাটা কাটা থাকে। এটা হবে এ। আব্দুল সামাদ ধন্যবাদ তোমাকে। তিশা এ, তানজিলা রহমান, সীমান্ত ঘোষ ধন্যবাদ সবাইকে। পরিবেয়াতে কি থাকে? স্পিকিউল থাকে, ঠিক আছে। কথা আসো। রেডিয়া, আমি বলছিলাম একটু আগে, এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 আসছে। রেডিয়া, আমি বললাম যে সার্কেরিয়া, সার্কেরিয়া, মেটা সার্কেরিয়া, মেটা সার্কারিয়া, সার্কারিয়া, রেডিয়া, রেডিয়া। এই লার্ভাগুলো কোথায় পাওয়া যায়?
প্লাটিহেলমিন দিছে, আমি বলছিলাম যে প্লাটিহেলমিন। হ্যাঁ ধন্যবাদ, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা অবশ্যই পারবা, পারবা না কেন? ডি কেন রে ভাই? সি হবে, সি সি। সার্কেরিয়া, মেটাসার্কেরিয়া, রেডিয়া এই ধরনের লার্ভা দশা পাওয়া যায় কোথায়? প্লাটিহেলমিন দিছে। কেমন? পরেরটা আসো। হ্যাঁ, কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? আমি বলছিলাম পানি সংবহন তন্ত্র থাকে, পানি সংবহন তন্ত্র থাকে। একান্ডারমাটে কি থাকে? পানি সংবহন তন্ত্র এবং টিউব পিট থাকে, পানি সংবহন তন্ত্র এবং টিউব পিট থাকে। আর্থ্রোপোডাতে জোড়া জোড়া পা থাকে, সন্ধিপথ থাকে, মালবিজের নালিকা থাকে, অ্যানালিডাতে কি থাকে? প্রকৃত খণ্ডকায়ন থাকে, নেফ্রেডিয়া থাকে, মলাস্কাতে কি থাকে? অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, অ্যামিবোসাইট অনেকগুলো থাকে। তাহলে একাইনোডার্মাটাতে কি থাকে? পানি সংবহন তন্ত্র। কি থাকে? বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কি বলে? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। সীমান্ত ঘোষ পারছো, সাদিয়া ইসলাম পারছো। সাদিয়া ইসলাম অনেক পর দেখলাম ভাই। ইফাত ইকবাল রাফা, তুমি মাত্র প্রথম আসছো, তোমাকে মাত্র মনে হয় দেখলাম, এর আগে দেখি নাই। একটু অ্যাক্টিভ থাকবা, যারা প্রথম থেকে অবশ্যই পারবা। হ্যাঁ হইছে এ। তাহলে পানি সংবহন ওয়াটার ভাস্কুলার সিস্টেম, মাঝে মাঝে ইংলিশেও আসতে পারে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার সিস্টেম মনে রাখো কিন্তু, ইংলিশ বাংলা দুইটা মনে রাখো কিন্তু, কেমন? আচ্ছা, এরপর যাই। কোন পর্বে প্রাণীদের রক্তে হিমোসায়ানিন থাকে? হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন বলো তো এটা। হিমোসায়ানিন অ্যানিলিডে যায়, তাহলে তো বদ্ধ রক্ত সংবহন, তাহলে এমনি হিমোসায়ানিন থাকবেই। তাহলে কি থাকবে? বদ্ধ রক্ত হিমোসায়ানিন থাকবে। কেমন? হিমোসায়ানিন। অ্যানিলিডে কি থাকবে? হিমোসায়ানিন থাকবে। সরি, যেহেতু তারা বদ্ধ, তাদের কি থাকবে? হিমোগ্লোবিন টাইপ থাকবে। কেমন? সরি, এটা এই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলাস্কাতে কি থাকবে তোমার? অ্যামিবোসাইট কণিকা, হিমোসায়ানিন, অ্যামিবোসাইট কণিকা, অ্যামিবোসাইট কণিকা। আর কি থাকবে? হিমোসায়ানিন থাকবে, হিমোসায়ানিন, হিমোসায়ানিন। সরি, এটা কি হবে? এই হবে। কেমন? ধন্যবাদ তোমাকে। হ্যাঁ মলাস্কা, ধন্যবাদ ইমতিয়াজ হক, সাদিয়া ইসলাম, ধন্যবাদ তিশা। এটা কি হবে? মলাস্কা হবে। এখানে কি থাকবে? অ্যামিবোসাইট কণিকা এবং হিমোসায়ানিন থাকবে। আচ্ছা, এরপর যাই। নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত নয়? ক্যাথো নেফ্রেডিয়া। অ্যানলিডে পর্বতে আছে ক্যাথো, তাদের আছে নেফ্রেডিয়া, অবশ্যই সম্পর্কিত। গোল কৃমি শিখা কোষ, চিংড়িতে হিমোসিল থাকবে, ওটা পরে বলতেছি। আচ্ছা, গোল কৃমি কি? গোল কৃমি প্যাসিওলা হ্যাপাটিকা, বুঝছো? চ্যাপ্টা কৃমি বা এটাকে গোল কৃমিও বলে। প্যাসিওলা হ্যাপাটিকা, টিনিয়া সোলিয়াম। কেমন? গোল কৃমিতে অবশ্যই শিখা কোষ থাকবে। কিন্তু অরামাহু এবং পানি সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র থাকবে। পানি সংবহন শুধু একাইনোডার্মাটা থাকবে, একাইনোডার্মাটাতে, একাইনোডার্মাটা। অরামাহু হচ্ছে এক ধরনের পতঙ্গ, এক ধরনের পতঙ্গ, সুতরাং এতে কোনো পানি সংবহন তন্ত্র থাকবে না। সি হবে অ্যান্সার। একটু ভুল হইতে পারে, সমস্যা না। এটা একটু হয়তো তোমাদের স্কারজিওমিকর্ডিস গোলকৃমি নামটা। এটাও ঠিক, স্কারজিওমিকর্ডিস হওয়ার কথা, এটাও হওয়ার কথা, কিন্তু অ্যান্সার এটা হবে, বুঝছো? ওরামা হচ্ছে একটা পতঙ্গ, পানি সংবহন তন্ত্র নেই। অ্যান্সার এটাও হওয়ার কথা, গোলকৃমি। স্কারজিওমিকর্ডিস গোলকৃমি বলা যায়, শিকাকোষ থাকে না এদের। তবু অ্যান্সার এটাই বেশি অ্যাপ্লাইড হয়, কজ হচ্ছে কি এটা পতঙ্গের সাথে পানি সংবহন তন্ত্র যায় না, বুঝছো? ইমতিয়াজ হক, বুঝছো কিনা? এটা এটা হইতে পারে, এটাও অ্যান্সার হয়, কিন্তু তোমার বেশি অ্যাপ্লাই করা যায় এখানে। কৃমি তো শিকাকোষ থাকতে পারে, গোল কৃমি আমরা তোমার এই যে চ্যাপ্টার কৃমি পড়ছিলাম প্লাটিহেলমিনথিস, এখানে কিছু প্রাণী যেমন ওই যে তোমার টিনিয়া সোলিয়াম, যেটা এটাকে আমরা সুতা কৃমির পর্যায়ে নিতে পারি আর কি, যেহেতু এরকম থাকে, এরকম থাকে, এরকম অনেকগুলো প্রক্লোশিট থাকে, এরকম লম্বা আকৃতি থাকে। আবার মাঝে মাঝে এরকম ওদের কৃমি আছে যেগুলা দেখতে প্রায় অ্যাবাউট গোল আকৃতি পায়, এরকম হইতেও পারে, মাঝে মাঝে এরকম হইতে পারে। তো এই জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োগ হয় এটা। কেমন? হ্যাঁ, চ্যাপ্টার কৃমি শিকাকোষ। অরামাহু পতঙ্গ, এটার সাথে পানি সংবহন যায় না। কেমন? আর ধন্যবাদ, তোমরা বুঝতেছো, এটা বুঝতেছো যেহেতু তোমাদেরকে ধন্যবাদ। যেটা বেশি যায় আর কি, মানে একদম খুব বেশি হয় এই জন্য আমরা এটা ব্যবহার করি আর কি। তো তোমরা যে মানে বুঝতে পারছো ব্যাপারটা, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, দ্বিস্তরের প্রাণী দেহ গহ্বরকে কি বলা হয়? দ্বিস্তরের প্রাণী দেহ গহ্বর, দ্বিস্তর, হ্যাঁ দুইটা স্তর থাকবে দেহ গহ্বর, এটা আমরা বলছিলাম।
মাঝখানে দেহ গহ্বর, এটা কি বলে? একটা পর্বকে আমরা সিলেন্টারেটা বলতাম, সিলেন্টারেটা দেহস্থ নিজারিয়া, নিজারিয়া পর্বকে আগে কি বলা হইতো? নিজারিয়া। এদের একটা মাত্র গহ্বর বললাম, পরিপাক গহ্বর, যেটা বলে সিলেন্টেরন, যেটা কি বলে? সিলেন্টেরন। তাহলে হচ্ছে দ্বিস্তরী প্রাণী। নিজারিয়া কয়টা স্তর থাকে? দুইটা স্তর, একটোডার্ম আর এন্ডোডার্ম। হ্যাঁ অনেকে পেরে গেছে। সিলেন্টেরন। ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ সিলেন্টেরন, ধন্যবাদ। আচ্ছা, হিমোসিল, হিমোসিল তো আলাদা, ওটা হচ্ছে রক্ত। হিমোসিল হচ্ছে যেটা ইসের সাথে, রক্ত সংবহনতন্ত্রের সম্পর্কিত, তাকে বলে হিমোসিল। আর সিলম হচ্ছে যেটা কি পরিপাক এবং দেহ গহ্বরের মাঝখানে থাকে তরল অংশ, ওটাকে বলে আমরা সিলম। আর হিমোসিল হচ্ছে কি করবে? পুষ্টিক উপাদান পরিবহন করবে, কিন্তু সিলম কখনো পুষ্টিক উপাদান পরিবহন করে না। ওইগুলো ডিটেলস আমরা পড়বো, সমস্যা নেই। সিলভার ফিশ, এই যে বলছিলাম একটু আগে, আমি বারবার গোল দাগ দিয়ে বলছিলাম যে সিলভার ফিশ কোন পর্বের প্রাণী? সিলভার ফিশ মনে হয় যে মাছ, কিন্তু এটা মাছ না রে ভাই। এটা হচ্ছে আমরা যখন পড়ালেখা করি, একটা কি, একটা তোমার এই সিলভার আকৃতির একটা পোকা এসে আমাদের সামনে বসে। ওই পোকাটা হচ্ছে কি পোকা, পোকা মানে পতঙ্গ। সব ধরনের পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা। সব ধরনের পতঙ্গ কি? আর্থ্রোপোডা। ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ আর্থ্রোপোডা। ইমতিয়াজ হক, তিশা, মিসকাতুল মিম সৌরভী, ইমতিয়াজ হক, ধন্যবাদ। পোকা, হ্যাঁ তিশা, সবাই পারছো। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তানজিলা রহমান, সীমান্ত ঘোষ, পারবা, সবাই পারবা আশা করি। মিসকাতুল মিম সৌরভী, প্রান্ত তালুকদার, রকি, আচ্ছা সবাই পারতেছে এই যে। আচ্ছা এরপরটা আমরা যাই, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? মলাস্কা, এটা একটু বলো তো। কাইটিন, কাইটিন নির্মিত, কাইটিন কোথায় পাওয়া যায়? অ্যানেলিটাতে, অ্যানেলিটা। এদের পেশল প্রায়োরিটি বা কাইটিন নির্মিত রেতিজীব, সরি কাইটিন নির্মিত পাওয়া যায়। কাইটিন অনেক জায়গায় পাওয়া যায়, তোমার অ্যানেলিটাতে পাওয়া যায়, মলাস্কাতেও কাইটিন পাওয়া যায়। অ্যানেলিডা, মলাস্কা, অ্যানেলিডা। আর্থ্রোপোডাতেও পাওয়া যায়, আর্থ্রোপোডা, সরি আর্থ্রোপোডাতে পাওয়া যায়, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা যে দেহ উপরে যে আবরণ, ওটা কাইটিন নির্মিত। কেমন? কাইটিন নির্মিত। কিউটিকল, কিউটিকল হচ্ছে আমাদের দেহের যে উপরে যে আবরণটা, ওটা কিউটিকল, ওটা অনেকগুলো পর্বে পাওয়া যায়। রেডুলা, যেটা আমরা বলছিলাম যে রেডুলা এবং রেতিজিবা, রেডুলা এবং রেতিজিবা কোথায় পাওয়া যায়? মলাস্কা। রেডুলা এবং রেতিজিবা, রেডুলা এবং রেতিজিবা। দিশা, হ্যাঁ দিশা, ধন্যবাদ তোমাকে। ইফাত ইকবাল, রাফা, ধন্যবাদ তোমাকে। ইমতিয়াজ, রেডুলা নামক রেতিজিবা, সাবাস। হ্যাঁ, যেটা বের করে সে হাঁটাহাঁটি করে, দেখবে তোমরা অনেকে দেখতে পাবে। এটা কি হবে? রেডুলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 20-21-এ, 21-22-এ। কেমন? কোনটি মাছ নয়? কার্প একটা মাছ, কার্প মাছ। ক্যাটফিশ মাগুর মাছ, বোম্বে ডাকা একটা মাছ, সিলভার ফিশ এটা একটা পোকা। সিলভার ফিশ একটা কি? পোকা। হ্যাঁ সি সি। তিশা, ধন্যবাদ। রওনক আহমেদ, অনেক পর দেখলাম রওনক আহমেদকে। ইমতিয়াজ হক, ধন্যবাদ। তিশা, ধন্যবাদ তোমাকে। তানজিলা রহমান, ধন্যবাদ। প্রান্ত তালুকদার, রকি, ধন্যবাদ। কোন প্রাণী দেহ মেন্টাল দ্বারা আবৃত? ব্যাঙ। ব্যাঙে তো একটা আবরণে থাকে, ব্যাঙে কেন মেন্টাল থাকবে? তারপর হাইড্রা, হাইড্রার কোনো মেন্টাল থাকে না। তারপর হচ্ছে তেলাপোকা, কিউটিকল থাকে। তারপর কি থাকে? কিউটিকল বা কাইটিন নিমিত, কাইটিন থাকে, সরি কাইটিন, কাইটিন থাকে, কাইটিন, কাইটিন থাকে। কেমন? আর শামুকে থাকে কি? মেন্টল, মেন্টল। হ্যাঁ ডি 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 আস আব্দুল সামাদ, অনেক পর দেখলাম। আবার মিসকাতুল মিম সৌরভী, ধন্যবাদ। তিশা, ধন্যবাদ, পারছো। জেলিফিশ কোন পর্বের প্রাণী? অরেলিয়া, অরেটা, ওই সময় বলছেন অরে, বললাম এটা অনেকবার পরীক্ষা আসছে, দেখছো? চবিতে আসছে, এনএসটিতে আসছে, 17-18। অরেলিয়া, অরিয়াটা, অরেলিয়া, অরিয়াটা, জেলিফিশ। জেলিফিশ কোন পর্বের প্রাণী? সৌরভী ডি, তাহলে আই কি বলে? হ্যাঁ এই দিন দিয়ে ধন্যবাদ। আরে মিম কেমনে কি রে ভাই? হ্যাঁ মিম সৌরভী, ধন্যবাদ তোমাকে। তিশা, ধন্যবাদ, তোমরা পারছো। জান্নাতুল মিম সৌরভী, হ্যাঁ এখন হইছে। প্রান্ত জি কেন হবে রে ভাই? প্লাটি হেলমিনথিস। এখানে আমি বললাম, আমার দুইটা বললাম, একটা বললাম ফ্যাসচিওলা, ফ্যাসচিওলা হ্যাপাটিকে বললাম, ফ্যাসচিওলা হ্যাপাটিকে বললাম। আর একটা কি বললাম? টিনিয়া সোলিয়া বললাম, টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম। একটু ভালো করে সিলেক্টে দেখো তোমরা। টিনিয়া সোলিয়াম বললাম। আর একটা সিস্টোসোমা বলা যায়, সিস্টোসোমা, সিস্টোসোমা।
মনসুনি, সিস্টেমে মনসুনি বলা যায়, ওটা বলা যায়। আর এখানে বললাম আমি কি নিটা দিতে বললাম অরেলি অরিয়েটা, আর বললাম হাইড্রা ভালগারিস, এগুলা বললাম হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস, ভালগারিস বললাম এগুলা। তোমরা কি বলো? তাহলে যেটা হচ্ছে আমার ডি তো আমি বলি নাই। আচ্ছা ধন্যবাদ। ওই আগে আগে তুমি আগে অ্যান্সার দিছো তো এই জন্য একটু লেটে আসছে, সরি সরি সরি। এই তানজিলা রহমান আবার বলতো সি। সুরভি ধন্যবাদ 3 বার এ বলছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে সুরভি, তুমি 3 বার এ বলছো, ধন্যবাদ। সরি ফর মাই মিস্টেক, স্লিপ অফ টাং। আচ্ছা তাহলে হবে কি এটা নিজা আরিয়া। এটা কি হবে? নিজা আরিয়া দুইটা উদাহরণ বললাম, একটা হচ্ছে অরেলিয়া অরিয়েটা, আর একটা হচ্ছে হাইড্রা ভালগারিস। আচ্ছা তারপর আসো, একাইনোডার্মাটা পড়বে বৈশিষ্ট্য কোনটি? একাইনোডার্মাটা পড়বে দেহ অপ্রতিসম, অপ্রতিসম না, এটা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম। তারপর হচ্ছে কি দেহ খোলক দ্বারা আবৃত, না এটা হচ্ছে কার? মলাস্কা। তারপর হচ্ছে কি দেহ কিউটিকল দ্বারা আবৃত, না কিউটিকল থাকে কার? কাইটিন বা কিউটিকল থাকে তোমার আর্থ্রোপোডা। বহিঃকঙ্কাল কণ্টকময়, অবশ্যই কণ্টকময় দেহ, তাহলে এটা হবে ডি ডি। হ্যাঁ তিশা ধন্যবাদ, মিম ধন্যবাদ, আব্দুল সামাদ ধন্যবাদ, তারপর হচ্ছে সীমান্ত ঘোষ, সবাইকে ধন্যবাদ, পারছো তোমরা সবাই। পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কোথায়? এটা বলছিলাম পলিপেরাতে পাওয়া যায়, অস্কুলাম আর অস্ট্রিয়া পাওয়া যায়। নালীতন্ত্র, এটা মনে রাখবে এখানে থাকে নালীতন্ত্র, এখানে অনেকগুলো নালী থাকে এই জন্য বলে নালীতন্ত্র। একটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, একটা হচ্ছে নালীতন্ত্র, এদের থাকে নালীতন্ত্র। তারপর হচ্ছে কি থাকে এদের অস্ট্রিয়াম থাকে, অস্কুলাম থাকে, তারপর হচ্ছে আর্থ্রোপোডাতে থাকে কি? আর্থ্রোপোডাতে থাকে তোমার মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে, সন্ধিকৃত উপাঙ্গ থাকে, তারপর অ্যান্টেনা থাকে, কর্ডাটা, কর্ডাটাতে পানি সংবহন তন্ত্র থাকা লাগে না ভাই, কর্ডাটাতে অনেক ধরনের সংবহন তন্ত্র থাকে, অনেক ধরনের তন্ত্র থাকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থাকে, রেসপিরেশন সিস্টেম আলাদা থাকে, ওটা আলাদা। একাইনোডার্মাটা কি থাকে? পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কেমন? সি। হ্যাঁ ধন্যবাদ তোমাকে তানজিলা রহমান, মিম, আব্দুল সামাদ, তারপর নুসেবা জাহান। আরে বাপরে, নুসেবা জাহান নূরকে মাত্র দেখলাম, এর আগে কই ছিলা? আচ্ছা তোমাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা বেশিরভাগে পারতেছো, বুঝছো? আমি দেখি নাই যে তোমাদের খুব বেশি সমস্যা হয়েছে, একটা দুটো সমস্যা হয়েছে। তো মনে রাখবা যে প্রশ্ন দেখছো কত সহজ আসতেছে, এর বাইরে প্রশ্ন আসার কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ, কোথা থেকে প্রশ্ন করবে? আকাশ থেকে প্রশ্ন করবে নাকি ভাই? তো আমি যেগুলো পড়াইছি ওইগুলো থেকে প্রশ্ন আসবে, এবং এর বাইরে তোমরা আমার আশা করি একটা প্রশ্ন পাও নাই এখন পর্যন্ত। আমরা প্রায় 30 থেকে 40টা প্রশ্ন করে ফেলছি, 25 থেকে 30টা। তো একটা প্রশ্ন কিন্তু তোমরা এটা বাইরে পাও নাই। আর আশা করি ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দাও, জাবিতে দাও, রাবিতে দাও, চবিতে দাও, যেইখানে দাও, হ্যাঁ বাংলাদেশে যদি পরীক্ষা হয় আমার পড়া থেকে আসবে কনফার্ম। ঠিক আছে, আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, ভালো কিছু হবে। আর কি বলবার, অ্যামাউন্টের দিকে তাকায় না, এটা খুবই খুবই কম। আর যেখানে আমরা সার্ভিস দিই বিশাল ব্যাপার আর কি। যাই হোক, তো আমরা চাচ্ছি যে তোমরা, আমি আগের ক্লাসে বললাম তোমাদেরকে আমরা এঙ্গেজ করতে চাচ্ছি যে তোমরা পড়ালেখা করো, তোমরা ঢাবিতে আসো, ঢাবিতে আসলে ঢাবিতে যাও, রাবিতে যাও, চবিতে যাও, নিজেকে তৈরি করো, কেমন? আর এখনকার সময়ের জন্য আমি একটা কথা বলি, চলে যায় না একটু বলি, যে পড়ালেখা কিভাবে করবা, নিজেকে স্টারের মধ্যে মানে একদম হাইলি ভাবে এঙ্গেজ করতে হবে ভাই। এই সময়টা আমি প্রথমেই বললাম টার্নিং পয়েন্ট অফ আওয়ার লাইফ, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ আওয়ার লাইফ। যদি এখন তুমি হেলাফেলা করো ভাই, তোমার টার্নিং পয়েন্ট দেখবা যায় এদিকে না ঘুরাই অ্যাক্সিডেন্ট হয়ে তুমি পড়ে গেছো। তো অ্যাক্সিডেন্ট হওয়া যাবে না ভাই, টার্নিং পয়েন্ট এখন সুন্দরভাবে চালাইতে হবে। যদি জীবনটাকে তুমি সোজা সরল পথে নিতে চাও, তোমাকে এখন পড়ালেখা করতে হবে। পড়ালেখার বাইরে কোনো উপায় নেই, পড়ালেখা তোমাকে করতে হবে, ভালো কিছু করতে হলে তোমাকে পড়ালেখা করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা।